নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি। জয় নিতাই, জয় গৌর। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, জগৎ জননী শ্রী শ্রী মা এবং জগৎ বন্ধু স্বামী বিবেকানন্দের চরণে আমাদের সশ্রদ্ধ প্রণাম। বর্তমান কোভিড মহামারী পরিস্থিতিতে নবদ্বীপ শ্রী চৈতন্য স্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালনায় এবং রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার সহযোগিতায় আমরা শুরু করতে চলেছি ওয়েবিনার। আমাদের আজকের আলোচনার বিষয় শ্রী চৈতন্য চরিতামৃত। আপনাদের সকলকে অনুরোধ, আলোচনা চলাকালীন আপনারা ভিডিও এবং অডিও দয়া করে মিউট রাখবেন এবং অনুগ্রহ করে কেউ কিছু প্রেজেন্ট করবেন না। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, ইতিহাসহীন জাতির দুঃখ অসীম। বাংলার ইতিহাস চাই, নইলে বাঙালি কখনো মানুষ হবে না। পাশ্চাত্য পণ্ডিতদের একটা গুরুতর অভিযোগ ছিল যে ভারতীয়রা ইতিহাস লেখে না। তাদের এই অভিযোগ অবশ্যই আংশিক সত্য। তার কারণ, পরাধীন ভারতবর্ষের ইতিহাস আমরা পর্যালোচনা করে দেখতে পাবো যে তখন যে ইতিহাস পড়ানো হতো সেটি ছিল মূলত রাজা এবং রাজত্বের জন্ম মৃত্যুর ইতিহাস, রাজত্বের উত্থান পত্তনের ইতিহাস, রাজ্য শাসন প্রণালী, রাজার বংশ তালিকা প্রভৃতি। তাই বলে ভারতীয়রা ইতিহাস লিখতে জানতো না, এই কথা সর্বদা সত্যি নয়। ভারতীয় মহাকাব্য যদি আমরা এগুলো দেখি, সেখানে দেখব রাজকাহিনী যেমন আছে, ধর্মের উপদেশ যেমন আছে, তেমনি সমাজ জীবনের কথাও সেখানে আছে। আমাদের অত্যন্ত প্রিয় মহাকাব্য রামায়ণ পর্যালোচনা করলে আমরা দেখব সেখানে যেমন রাম রাবণের যুদ্ধের কথা আছে, তেমনি সমাজের মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ব, সর্বস্তরের মানুষের মধ্যে মেলবন্ধন, শাসক শাসিতের প্রীতির পরিবেশ এবং একটা সুন্দর সামাজিক আবহের কথা সেখানে আছে। এবং সেখানে সব শেষে রয়েছে একটি কল্যাণকর রাষ্ট্রের পরিকল্পনা, যার দ্বারা উদ্বুদ্ধ হয়ে জাতির জনক মহাত্মা গান্ধী রামরাজ্যের পরিকল্পনা করেছেন। তেমনি আজ থেকে প্রায় 450 বছর আগে বিরচিত শ্রীকৃষ্ণদাস কবিরাজের যে অমর গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃত, সেটি শুধু চৈতন্যদেবের জীবন কাহিনী মাত্র নয়, তার মধ্যে আমরা তদানীন্তন বাংলাদেশের সমাজ জীবনের একটি কাহিনীও পেতে পারি, একটি ইতিহাসের দলিল পেতে পারি। সেই নিয়ে আজকে আমাদের আলোচনা নবদ্বীপ শ্রী চৈতন্য স্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালনায় এবং রামকৃষ্ণ মিশন নবদ্বীপের সহযোগিতায়। আপনাদেরকে আবার অনুরোধ করছি, অনুগ্রহ করে আপনাদের মাইক্রোফোনটি মিউট এবং ভিডিওটি মিউট রাখবেন এবং কিছু প্রেজেন্ট করবেন না। প্রথমেই স্বাগত ভাষণ দেবেন নবদ্বীপ শ্রী চৈতন্য স্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টারের সম্পাদক অধ্যাপক ডক্টর শিবরঞ্জন চক্রবর্তী মহাশয়। আমি ডক্টর চক্রবর্তীকে অনুরোধ করছি তার স্বাগত ভাষণ দেবেন। অজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্মপাল বন্দে জগৎ
প্রিয় করো করুণাবতার। ওম নিরঞ্জনং নিত্যং অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিদ্রং তং রামকৃষ্ণং শিরসা নমামি। নমস্তে শারদে দেবী দুর্গে দেবী নমস্তুতে। বাণী লক্ষ্মী মহামায়ে মায়া পাশ বিনাশিনী। নমস্তে শারদে দেবী রাধে শীতে সরস্বতী। সর্ববিদ্যা প্রদায়িনী সংসার অর্ণবতারিণী। প্রভু শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের আশীর্বাদ চালিকা শক্তি হিসাবে কাজ করছে। আর যে দুজন বিশিষ্ট ব্যক্তিত্বের উৎসাহ এবং প্রেরণা এই সংস্থা গড়ে ওঠার পেছনে কাজ করেছে, তাদের মধ্যে প্রথম জন হলেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী তত্ত্ব সারানন্দজি মহারাজ, প্রাক্তন অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির, পোস্ট গ্রাজুয়েট টিচার এডুকেশন কলেজ বেলুর মঠ, বর্তমানে পূজনীয় মহারাজ বেলুর মঠে যে ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্র সেখানে অধ্যক্ষ পদে সেবারত। আর একজন হলেন কলকাতার সেন্ট পলস কলেজের লোক সাহিত্য বিভাগের বিশিষ্ট অধ্যাপক তথা ভারতবর্ষের সবচেয়ে বড় জগন্নাথ গবেষক ইউজিসি ফেলো অধ্যাপক ডক্টর শেখ মহিউল ইসলাম। শ্রী চৈতন্য দেবের জীবনের পদ্ধতিগত অনুধ্যান, সেই দিব্য জীবনের যে সকল বিষয় এখনো অজানা সেগুলি প্রকাশের জন্য গবেষণামূলক কাজ এবং প্রকাশনা, মূলত এই তিনটি হল শ্রী চৈতন্য স্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টারের এইমস এন্ড অবজেক্টিভস। প্রকাশনার ক্ষেত্রে শ্রী চৈতন্য স্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টারের একটি পুস্তিকা আছে, ISBN নাম্বার সংগঠিত শ্রী চৈতন্য অন্তরে অন্বেষণ। এছাড়া সূচনা কাল থেকে এই সংস্থায় বেলুর মঠের বিশিষ্ট সন্ন্যাসী বৃন্দ শ্রীমান মহাপ্রভুর দিব্য জীবনের উপরে আলোচনা করেছেন। তাদের সেই তথ্য সমৃদ্ধ এবং অনুভবজাত বক্তব্য পুস্তিকা প্রকাশিত হয়েছে। এই সংস্থায় আলোচনা করেছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। আলোচনা করেছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী দেবরাজানন্দজি মহারাজ, বর্তমানে রামকৃষ্ণ মিশন হেডকোয়ার্টারে সেবারত মহারাজ। আলোচনা করেছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। আলোচনা করেছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর আবাসিক মহাবিদ্যালয়। আমরা একমাত্র পরম পূজ্যপাদ শাস্ত্রজ্ঞানন্দজির আলোচনাটি ছাড়া
পূর্ববর্তী মহারাজদের আলোচনা পুস্তিকা আকারে প্রকাশ করতে পেরেছি। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজির যে আলোচনা সেটি আমরা স্ক্রিপ্ট করে মহারাজকে দিয়েছি। মহারাজ কৃপা করে আমাদেরকে ওটা সংশোধন করে দিলেই আমরা সেটা প্রকাশ করব। এছাড়া গবেষণামূলক কাজের ক্ষেত্রে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে বিশ্বনাথ পাহাড়ি বলে একটি ছাত্র, একটি শিক্ষার্থী, সে তার এমফিল কাজ করেছে নিত্যানন্দ মহাপ্রভুর উপরে, এবং তথ্য সংগ্রহের জন্য শ্রী চৈতন্য স্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টারের সভাপতি পরম পূজ্যপাদ শ্রী গোরাচাঁদ ভট্টাচার্য মহাশয়ের সাথে সে নিয়মিত যোগাযোগ রেখে বিশেষভাবে উপকৃত হয়েছে। এছাড়া রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরের এমএড এর একাধিক প্রশিক্ষণার্থী নবদ্বীপের চতুষ্পাঠী সেন্ট্রিক লার্নিং এর উপরে গবেষণা করেছে, এমএড এর ডিসার্টেশন করেছে এই সংস্থার প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায়। দীর্ঘ প্রায় 1.5 বছর আমরা আমাদের একাডেমিক কাজকর্ম করতে পারিনি দুটি কারণে। একটি হলো প্যান্ডেমিক সিচুয়েশন, বিশ্বব্যাপী। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? মিউট হয়ে গেছে, মিউট হয়ে গেছে। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দীর্ঘ প্রায় 1.5 বছর আমরা কোনো একাডেমিক কাজ করতে পারিনি দুটি কারণে। প্রথমটি হলো প্যান্ডেমিক সিচুয়েশন, সারা বিশ্ব কোভিড-19 দ্বারা আক্রান্ত, সেই কারণে আমরা করতে পারিনি। আর দ্বিতীয় কারণ হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির যে ট্রানজিশন, উত্তরণ, সেখানে অনেক অফিস ওয়ার্ক এবং ফিল্ড ওয়ার্ক ছিল, চরম ব্যস্ততা এখানকার ভাইদের ছিল। সেই কারণে আপনারা জানেন গত 8ই মে আমরা বেলুড় মঠ থেকে চিঠি পেয়েছি। শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি বেলুড় মঠের পূর্ণাঙ্গ শাখা কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করেছে। তার নামকরণ হয়েছে রামকৃষ্ণ মিশন নবদ্বীপ। শুধু বুলেটিনে এখনো প্রকাশ হয়নি সেটি, তাছাড়া আমরা সমস্ত অফিসিয়াল চিঠি পেয়েছি। এজন্য রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক মহারাজ এবং অচি পরিষদের সকল পূজনীয় সন্ন্যাসী বৃন্দের চরণে আমরা কৃতজ্ঞ, এবং নবদ্বীপ তথা নদিয়াবাসীর পক্ষ থেকে আমাদের আধুনিক সাষ্টাঙ্গ প্রণাম, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমরা যে আলোচনা সভায় সমবেত হয়েছি সেটি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত এই মহাগ্রন্থের উপরে। আপনারা জানেন আজকের দিনটি বড় পবিত্র দিন, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত জয়ন্তী। আজকের দিনেই শ্রীরাম বৃন্দাবনের রাধাকুণ্ডে কৃষ্ণদাস কবিরাজকে আশ্রয় করে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রীমন মহাপ্রভুর যে গ্রন্থ বিগ্রহ ভাবতনু সেটি প্রকটিত হয়েছিল। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আগেও শ্রী চৈতন্য দেবের জীবনী গ্রন্থ একাধিক রয়েছে। আপনারা জানেন মুরারি গুপ্তের কর্চা, স্বরূপ দামোদরের কর্চা, বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত। কিন্তু শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের বিশেষত্ব হচ্ছে এটি সম্পূর্ণ দার্শনিক ভাবনায় রঞ্জিত গ্রন্থ। গবেষণা বলতে যদি আমরা বুঝি, ইফ রিসার্চ ইজ অ্যান এন্ডিয়াভার
to discover facts by scientific method and a critical investigation, critical course of investigation, তাহলে চৈতন্য চরিতামৃত হচ্ছে সেই গ্রন্থ। যদি গবেষণা বলতে বোঝায় কোনো ফ্যাক্টসকে ডিসকভার করা সিস্টেমেটিক মেথড, তাহলে আমরা দেখব শ্রীমান মহাপ্রভুর যে অন্তলীলা এবং দিব্যোন্মাদ ভাব সেগুলি উদ্ভাসিত হয়েছে এই গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজের মধ্যে দিয়ে পদ্ধতিগত। যদি কোনো শিক্ষক গবেষণা করাচ্ছেন, এমন কোনো শিক্ষক রিসার্চ মেথোডোলজির ক্লাস করতে চান, তিনি রিসার্চ মেথোডোলজির ক্লাসে এই গ্রন্থটিকে নিয়ে প্রবেশ করতে পারেন, কি করে গবেষণা করতে হয়, তার পদ্ধতি বিজ্ঞান যেন এই গ্রন্থের বার্নিং এক্সাম্পল। শ্রী চৈতন্য স্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টার গড়ে উঠেছে আজকের যে রামকৃষ্ণ মিশন নবদ্বীপ বেলুড় মঠের শাখা কেন্দ্র সেখানে। কারণ এই শ্রী চৈতন্য স্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টারের যারা উদ্যোক্তা, সেই শিক্ষার্থী যুবকগণ বিশ্বাস করে শ্রীমান মহাপ্রভু এবং শ্রী শ্রী ঠাকুর অভিন্ন সত্তা। শ্রীরামকৃষ্ণের দিব্য জীবনের সঙ্গে শ্রী চৈতন্য চৈতামৃতের একটা নিবিড় সম্পর্ক আছে। কথামৃতের বিভিন্ন জায়গাতে আমরা সেই উৎস বিন্দুগুলি পাই। 1883 সালের 10ই আগস্ট, 1883 সালের 20 আগস্ট ঠাকুর মাস্টারমশাইকে বলছেন ঈশ্বরের পাদপদ্মে ভক্তি রেখে সংসার করবে, আর যখন একলা থাকবে তখন ভক্তি শাস্ত্র যেমন শ্রীমদ্ ভাগবত বা চৈতন্য চরিতামৃত। 1883 সালের 10ই অক্টোবর কথামৃতে আমরা পাই শ্রী শ্রী ঠাকুর বলরাম বসুর পিতাকে বলছেন, আর বই পড়ো না, যদি পড়বে তো ভক্তি শাস্ত্র করো যেমন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। 1884 সালের 21শে সেপ্টেম্বর শ্রী শ্রী ঠাকুর মাস্টারমশাইকে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের কথা বলছেন। আপনারা জানেন শ্রী শ্রী ঠাকুরের অন্যতম ত্যাগী পার্ষদ রামকৃষ্ণানন্দজি শশী মহারাজ শ্রী শ্রী ঠাকুরের কাছে আসার আগে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের দ্বারা গভীরভাবে আকৃষ্ট হয়েছিলেন। আর কথামৃতকার মাস্টারমশাই নিজের কথা মাস্টারমশাই বলছেন, ঠাকুরের কাছে যাওয়ার আগে আমি পাগলের মতো ওই গ্রন্থ পড়তাম। তাই আজকের এই পূর্ণ দিনে আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত এই গ্রন্থের পটভূমি, তার গুরুত্ব, তার কি প্রভাব, এই বিষয়ে বিশিষ্ট আলোচক নবদ্বীপ তথা নদিয়া তথা বাংলার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ভাগবত রত্ন শ্রী গোরাচাঁদ ভট্টাচার্য মহাশয়ের কাছ থেকে সেই অমৃত কথা শুনব। আমি মাইক ছেড়ে দিচ্ছি সঞ্চালক তথা শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির সহসভাপতি মাননীয় শ্রী সব্যসাচী মণ্ডলের। মাঝখানে কিছু যান্ত্রিক গোলযোগ হয়েছিল, আমরা দুঃখিত। আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো এখন? একটু আচ্ছা, ঠিক আছে, এখন কোনো সমস্যা নেই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সকলে একটু মিউট রাখবেন ভিডিওটা এবং অডিওটা। এতক্ষণ আলোচনা করলেন, স্বাগত ভাষণ দিলেন শ্রী চৈতন্য স্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টারের সম্পাদক
অধ্যাপক ডক্টর শিহরণ চক্রবর্তী। আমরা আজকে এই আলোচনা সভাটি আয়োজন করেছি নবদ্বীপ রামকৃষ্ণ মিশনে। শ্রী চৈতন্য স্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টারের শুরুর দিন থেকেই পূর্বতন রামকৃষ্ণ সেবা সমিতি বা নবদ্বীপ রামকৃষ্ণ মিশন বর্তমানে এই সংগঠনটি তার পৃষ্ঠপোষকতা করে আসছে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ বর্তমান রামকৃষ্ণ মিশন নবদ্বীপের পূজনীয় অধ্যক্ষ স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজের কাছে, যে পূজনীয় মহারাজজি তার মিশন ক্যাম্পাসটি এই ওয়েবিনারটি করার জন্য আমাদেরকে ব্যবহার করতে দিয়েছেন। তার রাতুল চরণে আমাদের সভক্তি প্রণাম, তার প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। আমরা এবার পূজনীয় মহারাজজিকে অনুরোধ করব এই আজকের এই প্রসঙ্গে দু একটি মূল্যবান কথা আমাদেরকে বলবার জন্য। বক্তব্য রাখবেন রামকৃষ্ণ মিশন নবদ্বীপের অধ্যক্ষ এবং সম্পাদক পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজ। পূজনীয় মহারাজ। আমি তো বলতে পারবো তো এই কথা বুদ্ধ পূর্ণিমা আজকে আমার ইন্ট্রোডাকশন। নমস্কার। নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, যাহাতে জন্মাইলা শ্রী চৈতন্য গোসাই। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম, মহাপ্রভু চৈতন্যের চরণে প্রণাম। আজকের এই শুভ দিনে আমরা আপনাদের কাছে সামান্য কিছু জিনিস পরিবেশন করতে পারার জন্য নিজেদেরকে ধন্য মনে করছি। বর্তমানে যে কোভিড মহামারী চলছে, এই মহামারীর দরুন রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখা কেন্দ্র থেকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা প্রতিদিন 100 জন মানুষকে দুপুরের পুষ্টিকর আহার পরিবেশন করছি এবং আমাদের ইচ্ছা আগামী জুন মাস থেকে আমরা এটা 200 জনকে পরিবেশন করব। কিন্তু আমরা এইটা শুধু এই দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে এই খাদ্য পরিবেশনটাই সম্পূর্ণ কাজ হবে না জেনে আমরা বহু মানুষ যারা নবদ্বীপে নেই, বিভিন্ন জায়গায় আপনারা আজকে রয়েছেন, এই কোভিড মহামারীর জন্যে যারা ঘরে বসে খুব অধৈর্য হয়ে পড়েছেন, বাইরে বেরোতে পারছেন না, স্কুল কলেজ অফিস সমস্ত কিছু বন্ধ। এই সময় আমরা চিন্তা করলাম যে আপনাদের মধ্যে যদি কিছু ভগবত প্রসঙ্গ করা যায় তাহলে কিছুক্ষণের জন্য অন্তত আপনারা সুখী হবেন এবং আপনাদের মন ভগবতমুখী হবে। এই কথা মাথায় রেখে আজ একটি শুভ দিন, আজ চৈতন্য চরিতামৃত জন্মদিবস। এই দিনে নবদ্বীপ শ্রী চৈতন্য স্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টারেরও জন্মদিন। এই শুভ দিনে আমরা আজকে আমাদের পাশে পেয়েছি নবদ্বীপের তথা বাংলার একজন বিশিষ্ট মানুষ, ভগবত প্রসঙ্গকার শ্রী গোরাচাঁদ ভট্টাচার্য মহাশয়কে। আমরা তার কাছ থেকে এই নবদ্বীপ রামকৃষ্ণ সেবা সমিতি তথা রামকৃষ্ণ মিশনের তরফ থেকে তাকে আমরা অভিনন্দন জানাই। আর অভিনন্দন জানাই আমাদের এই শুভ প্রচেষ্টা যারা ঘরে বসে শুনছেন, প্রত্যেককে আমাদের আশ্রমের তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনারা হয়তো অধীর আগ্রহে বসে আছেন সেই আলোচনা শোনার জন্য চৈতন্য চরিতামৃতের বিষয়ে, তাই আমি বিস্তারিত কিছু বলবো না। আশা করি আপনাদের সকলের প্রিয় যে মানুষটি আপনারা এখনই দেখতে পাবেন, সেই মানুষের মুখে ভগবত কথা চৈতন্য চরিতামৃত প্রসঙ্গ শুনে আপনারা নিশ্চয়ই আনন্দিত এবং সুখী হবেন। তাই আমি শ্রী গোরাচাঁদ ভট্টাচার্য মহাশয়কে আহ্বান করছি
আজকের দিনে কিছু শুভ আলোচনা করার জন্য। ধন্যবাদ। একটু ভিডিওটা অফ করো। না ক্যামেরা তো ঠিক আছে। ওটা কিছু করার নেই, অন করে শুরু করবো। কি হচ্ছে? না ঠিক আছে, এইবার ঠিক আছে। আপনারা সকলে শুনতে পাচ্ছেন তো? একটু গ্রন্থ দেখতে হবে। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা পূজনীয় মহারাজজির কাছে কৃতজ্ঞ। উনি আমাদের আশীর্বাদ করলেন, উৎসাহ দিলেন আজকের এই ওয়েবিনারটি পরিচালনার জন্য। আমরা যার আলোচনা শোনার জন্য এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, আমাদের পরম শ্রদ্ধেয় আলোচক, প্রথিতযশা শিক্ষক, নবদ্বীপের অন্যতম শ্রেষ্ঠ স্কুল নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, বহু কৃতি ছাত্র তার হাত দিয়ে বেরিয়েছে। উনি ভাগবত রত্ন, ভাগবত ভূষণ এবং শ্রী চৈতন্য স্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টারের বর্তমান সভাপতি শ্রদ্ধেয় শ্রী প্রজাত ভট্টাচার্য মহাশয়কে আমি আহ্বান করছি আজকের যে আমাদের আলোচনার বিষয় শ্রী চৈতন্য চৈতামৃত, সেই প্রসঙ্গে তার মূল্যবান আলোচনা করবার জন্য আমরা সকলেই অত্যন্ত মন দিয়ে সেটি শুনব। শ্রদ্ধেয় স্যারকে আমি অনুরোধ করছি আসবার জন্য। লম্বা টাইম তো আশীর্বাদ করুন। কেন খবরটা পেয়ে আমার খুব ভালো লাগে। আমি প্রথম দিন এসেছিলাম, বলেছিলাম স্যার এটা দাম কানে ভিডিওটা অফ করে রাখো, এখন ভিডিওটা অফ করে 30 আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ বরহা পীড়াভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডম কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিত শুভগমুখং স্বাধরেন্নস্ত বেণু শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্ম গোপাল বেশম গোবিন্দানন্দিনী নিত্যে গোবিন্দ প্রীতিবল্লভে গোবিন্দ প্রেয়সী দেবী রাধিকৃতাং নমাম্যহম বন্দে নন্দব্রজ স্ত্রীণাং পাদরেণুম অভিঘ্নস যাসাং হরি কথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমঃ শ্রী শ্রী রামকৃষ্ণায়, নমঃ শ্রী শ্রী শারদা দেব্যৈ, নমঃ শ্রী শ্রী স্বামিনে বিবেকানন্দায় নমো নমঃ। উপস্থিত যারা আজকের এই অনলাইনের পাঠ শুনছেন, তাদের সকলকে আমি আমার অন্তরে আন্তরিক শ্রদ্ধা প্রণাম নিবেদন করি। প্রণাম জানাই
মন্দিরে যিনি বিগ্রহ রূপে উপস্থিত আছেন, প্রতিষ্ঠিত আছেন শ্রীরামকৃষ্ণের চরণে, দেবী সারদা মায়ের চরণে এবং স্বামী বিবেকানন্দের চরণে প্রণাম জানাই। নবদ্বীপ শ্রীরামকৃষ্ণ মিশনের বর্তমান যিনি অধ্যক্ষ স্বামী শ্রী অমরেশ্বরানন্দজি, যাকে প্রথম দিন দেখেই আমার খুব ভালো লেগেছিল, তাকে আমি আমার অন্তরের শ্রদ্ধা প্রণতি জানাই সমস্ত শ্রোতৃমণ্ডলীকে, দর্শক মণ্ডলীকে, যারা অনলাইনে বিভিন্ন প্রান্তে অবস্থান পূর্বক আজকের এই আলোচনা শুনে যাচ্ছেন, আজকের এই আলোচনাকে আস্বাদন করছেন। আজকের দিনটা গৌড়ীয় বৈষ্ণব জগতের একটা বিশেষ দিন। এই কারণে এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা পঞ্চমী তিথিতে আজ থেকে কয়েক শতাব্দী আগে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের পরিসমাপ্তি ঘটে, অর্থাৎ লেখা সমাপ্ত হয়। শ্রীপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে গ্রন্থের রচয়িতা রূপে ভক্তমণ্ডলীর অন্তরে চিরস্মরণীয় আসন পেতে রেখেছেন বা পেতে নিয়েছেন, তার অসাধারণ গ্রন্থের অসাধারণ যে উপস্থিতি ভক্তজনের কাছে, সেই কারণে তিনি আজকে আমাদের কাছে স্মরণের পরম বিষয়, স্মরণের পরম বস্তু। আমি এমনি পাঠ এই সময় নবদ্বীপেও করছি না, কারণ বিশ্বব্যাপী অতিমারির কারণে, বিশেষ করে ভারতবর্ষে অতিমারির কারণে সবকিছুই এখন বন্ধ আছে, পাঠও বন্ধ আছে। তবে শ্রীরামকৃষ্ণের চরণে আমার কৃতজ্ঞতার শেষ নেই। তিনি কিন্তু আমাকে চৈতন্য চরিতামৃত আলোচনার একটা সুযোগ করে দিলেন আজকের মতো দিনটাতে। কারণ আজকের মতো দিন সবসময় আসে না, সবসময় আমরা এই দিনগুলোকে গুরুত্ব দিই না। যেমন গীতা জয়ন্তী, শ্রীমদ্ ভাগবত জয়ন্তী, শ্রী চৈতন্য চরিতামৃত জয়ন্তী, এগুলো কিন্তু বৈষ্ণব জগতে কেন সর্বত্রই পরিপালনীয়, স্মরণীয়, এগুলো স্মরণীয় তিথি। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ শুধু গৌড়ীয় বৈষ্ণব জগতের নয়, যে কোনো শিক্ষিত মানুষের কাছে, প্রাজ্ঞ মানুষের কাছে, বিদগ্ধ মানুষের কাছে এই গ্রন্থের গুরুত্ব সাংঘাতিক। রবীন্দ্রনাথ পর্যন্ত এই গ্রন্থের প্রতি এতটাই আসক্ত ছিলেন যে একসময় শিলাইদহে গিয়েছেন জমিদারি সামলাতে, শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলেন। সেখান থেকে চিঠি লিখলেন শান্তিনিকেতনে আচার্য ব্রজেন্দ্রনাথ শীলের কাছে, ব্রজেনবাবু, আসবার সময় শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটা ভুলে ফেলে রেখে এসেছি, আপনি যে কোনো কাউকে দিয়ে আমায় এই গ্রন্থটা পাঠিয়ে দেবেন, আমি বড় অভাব বোধ করছি। সেই সময় চৈতন্য চরিতামৃত গ্রন্থ আজকের মতন এত সুলভ ছিল না যে সব বইয়ের দোকানে গেলেই পাওয়া যেত। রবীন্দ্রনাথ সেই দুর্লভ গ্রন্থের দুর্লভত্বকে বুঝতে পেরেছিলেন শিলাইদহে অবস্থানকালে, যখন তিনি বোটে বোটে ঘুরতেন পদ্মার উপরে। এই হচ্ছেন শ্রী চৈতন্য চরিতামৃতম। কবিরাজ গোস্বামীপাদ এই গ্রন্থের লেখক। আমি বলবো এই লেখক কবিরাজ গোস্বামীপাদ নন, এই লেখক স্বয়ং মহাপ্রভু, স্বয়ং নিত্যানন্দ প্রভু। কারণ কবিরাজ গোস্বামীপাদের জীবনে ওই কিশোর বয়সে একটা অলৌকিক ঘটনা ঘটে। বাড়িতে ঠাকুর ছিলেন, সেই ঠাকুরের সেবা করতেন এক ভক্ত। তিনি মনে মনে মহাপ্রভুকে শ্রদ্ধা করতেন, কিন্তু নিত্যানন্দকে নয়। কবিরাজ গোস্বামীর বাড়িতে এক নিত্যানন্দ ভক্ত আসতেন মধ্যে মধ্যে, তার নাম ছিল মিনকেতন রামদাস। তিনি এসেই নিত্যানন্দের নাম স্মরণ করে এমন বিরাট হুঙ্কার দিতেন যে মন্দিরের সেবক একটু চমকে উঠে তাকে দুটো বাজে কথা বলতো। এইরকম বাজে কথা একদিন কবিরাজ গোস্বামীপাদেরও কানে গিয়েছিল। তখন তিনি কিশোর বয়স্ক, খুব বেশি বয়স নয়। মিনকেতন রামদাসের এই হুঙ্কার এবং তার পরিপ্রেক্ষিতে পুরোহিতের
একটু মন্দ বা কটু কথা কবিরাজ গোস্বামীপাদকে খুব ব্যথা দেয়। তিনি কিছু বলেননি। তার ছোট ভাই, সম্ভবত ছোট ভাই হবেন, তিনি আবার সেই পুরোহিতকে একটু বিশেষভাবে সমর্থন করতেন, নিত্যানন্দকে নিন্দা করতেন, মহাপ্রভুকে ভালোবাসতেন। এরকম একটা অবস্থা পরিবারের মধ্যে। সেই রাত্রিতে কবিরাজ গোস্বামীপাদ মনে দুঃখ নিয়ে শুয়েছিলেন। নিজেই লিখেছেন তিনি তার গ্রন্থে চৈতন্য চরিতামৃতে, যাদের উৎসাহ থাকবে তারা একটু গ্রন্থ খুলে দেখবেন। সেই রাত্রিতেই কবিরাজ গোস্বামীপাদ স্বপ্নে একটা আদেশ পান। এক শ্যামল বরণ পুরুষ তার মাথার কাছে এসে বলছেন, অরে অরে কৃষ্ণদাস না করো সংশয়, বৃন্দাবন ঝাট যাহ যেথা সর্বসিদ্ধ হয়। পরবর্তীকালে কবিরাজ গোস্বামীপাদ বুঝতে পেরেছিলেন এই শ্যামল বরণ পুরুষটি কিন্তু আর কেউ নন, তিনি প্রভু নিত্যানন্দ। তিনি কবিরাজকে আদেশ দিয়েছিলেন যে তুমি বৃন্দাবনে চলে যাও, কারণ বাড়িতে পুরোহিতের সঙ্গে তার রীতিমতো একটু বিবাদ হয়েছিল, একটা বিতণ্ডা হয়েছিল নিত্যানন্দকে নিয়ে। তার সম্মানহানিকর কথাবার্তা শুনে কবিরাজ প্রতিবাদ জানিয়েছিলেন এবং তারপরেই কবিরাজ গোস্বামীপাদ সংসার ছাড়েন। পরবর্তীকালে তিনি গ্রন্থের মধ্যে লিখেছেন, নিত্যানন্দ কৃপাতেই আমার সংসার ত্যাগ, তিনি কৃপা না করলে আমি সংসার ছাড়তে পারতাম না। যদি কারোর মনে একান্ত আগ্রহ জন্মায়, তারা ইচ্ছা করলে কাটোয়া লাইনে ঝামতপুর বলে একটা স্টেশন আছে, ঝামতপুর বহরান, সেখান থেকে একটু দূরে সামান্য পূবে গেলেই কবিরাজ গোস্বামীপাদের মন্দির বা গৃহ এখনো আছে, আপনারা দেখে আসতে পারেন। অন্তরের তৃপ্তি, নয়নের তৃপ্তি সবকিছুই সেখানে গেলে লাভ হয়। আমি গিয়েছি, সেই জন্যই আপনাদের একটু জানিয়ে রাখলাম আজকের দিনে বিশেষ করে। কৃষ্ণদাস কবিরাজ এরপরে সেই যে বৃন্দাবন গেলেন, আর তিনি কোনোদিন বৃন্দাবন ত্যাগ করেননি। এই গ্রন্থখানি পড়তে পড়তে আমার প্রতিদিন মনে হয়, যখনই আমি গ্রন্থখানি খুলি, যে কবিরাজ গোস্বামীপাদ কোনোদিন নীলাচলে যাননি। এত জীবন্ত বর্ণনা তিনি দিলেন কেমন করে, এমন জীবন্ত বর্ণনা তিনি রাখলেন কেমন করে, কে তাকে এগুলো বোঝালো, কে তাকে এগুলো শোনালো, কে তাকে এগুলো জানালো। কবিরাজ গোস্বামীপাদের এই গ্রন্থটা অলৌকিক বলাটা বোধহয় কেমন লাগে, কিন্তু আমার তো মনে হয় এটা অলৌকিক গ্রন্থ। সেই কবিরাজ গোস্বামীপাদের লেখনীর মাধ্যমে যেন স্বয়ং বক্তা বা প্রকাশক হলেন স্বয়ং মহাপ্রভু, স্বয়ং নিত্যানন্দ প্রভু। এটাই আমার সবচেয়ে বড় অনুভব। আজকে শ্রীরামকৃষ্ণ মঠের থেকে আমি একটু আহত হয়েছি, যেহেতু এখানকার মানুষের সঙ্গে বা এখানকার ভক্তগণের সঙ্গে, ছাত্রগণের সঙ্গে আমার একটা গভীর যোগাযোগ আছে। শ্রী চৈতন্য স্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টারের আমি সভাপতি রূপে আছি, জানি না আমার সে যোগ্যতা আছে কিনা, তবু আমি সভাপতি রূপে আছি। আর এই আশ্রমের সঙ্গে আমার দীর্ঘদিনের একটা সংযোগ। এতদিন যেভাবে চলছিলেন, ঠাকুর সেবা নিচ্ছিলেন, কিন্তু বিগত বৈশাখী পূর্ণিমার দিন থেকে এই শ্রীমন্দির, এই শ্রীরামকৃষ্ণ মিশন বেলুর মঠের অধীনে চলে গিয়েছেন। শ্রদ্ধেয় শ্রী অমরেশ্বরানন্দজি মহারাজ, তিনি এখন বর্তমানে দায়িত্ব আছেন। আমি কিন্তু মনে মনে খুব স্বপ্ন দেখতাম যে একদিন না একদিন এই মঠ বেলুর মঠের মানে অধীনে যাবে এবং শ্রীরামকৃষ্ণের সেবা আরো উজ্জ্বল হয়ে উঠবে এবং সমস্ত মানুষ যারা ঠাকুরকে ভালোবাসেন তারা এই মঠে এসে বড় শান্তি পাবেন, তৃপ্তি পাবেন, আনন্দ পাবেন। আমি ভেবেছিলাম যে বোধহয় আমার জীবদ্দশায় আমি এটা দেখতে পাবো না। আমি আজও অকপটে সকলের কাছে স্বীকার করছি, কারণ এরকম বহু জায়গায় বহু আশ্রম শ্রীরামকৃষ্ণ মঠের অধীনে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন, কিন্তু তারা কিন্তু ছাড়পত্র পাননি। কিন্তু নবদ্বীপ সেই ছাড়পত্রটা পেল কেমন করে, আমার কাছে একটা বিস্ময়। তার কারণ ওই যে একটু আগেই আমাদের স্বামীজি মহারাজ বললেন, নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই।
নবদ্বীপ সত্যি অদ্ভুত স্থান, অপূর্ব স্থান, অলৌকিক স্থান। এখানে অঘটন ঘটে যায়, তাই এটাও একটা অঘটন আমার মনে হয়। ঠাকুরের অসীম করুণা, মায়ের অসীম করুণা, এই মন্দিরের সেবার দায়িত্ব বেলুড় মঠ গ্রহণ করেছেন। আর শ্রীপাদ অমরেশ্বরানন্দজি মহারাজ, তিনি প্রথম মহারাজ হয়ে এসেছেন, অধ্যক্ষ হয়ে এসেছেন, দায়িত্বভার নিয়েছেন। এটা আমার কাছে খুব আনন্দের। আমি জীবদ্দশাতেই এটা দেখে যেতে পারলাম। আমি ছোটবেলা থেকেই, মানে আজ আমার পাঠকতা জীবনের একবারে সূচনা পর্ব থেকেই এই আশ্রমের সঙ্গে জুড়ে আছি, মানে যুক্ত আছি। বহু সেক্রেটারিকে আমি দেখেছি, তারা হয়তো উৎসবের সময় আমায় একটু দেখেছেন, গোরাচাঁদ বাবু একটু পাঠ করে যাবেন, আমি এসেছি, পাঠ করে চলে গেছি। কারোর কাছে বলতেও পারিনি কিছু, যে আপনারা একটু চেষ্টা করছেন কিনা এগোবার জন্য, আর একটু না, এখানে এইভাবেই জমে থাকবেন আপনারা, বলতে সাহস পাইনি। কিন্তু মনে মনে আমার বাসনা হয়েছিল, বা বাসনা ছিল, এই মন্দিরটি যাতে বেলুড়ের অধীনে যায় এবং সেবার ঔজ্জ্বল্য আরো বাড়ে। কারণ রামকৃষ্ণ মিশনের প্রয়াস তো শুধু পূজা ভোগ রাগ দেওয়া নয়, তার সঙ্গে আরো অনেক জনহিতকর কাজ আছে। সেই কাজগুলো যদি নবদ্বীপের বুকে হয়, স্বামীজির স্বপ্ন যদি নবদ্বীপে প্রতিফলিত হয়, ঠাকুর নিজেও বলতেন, সেই কলাইঘাটে এসে বলেছিলেন, এদের এই শুকনো মাথায় একটু তেল দেওয়ার ব্যবস্থা করো। জামাই মধুরবাবুকে বলেছিলেন, এদের একটু শুকনো মাথায় তেল দাও, তেল দাও, তেল দিতে হবে। আমি কোথাও যেতে চাই না, এদের একটু দেখভাল করো তুমি, এটাই আমার সবচেয়ে বড় আনন্দের। ঠাকুর যেমন বলেছিলেন দুঃখীর সেবা করতে, দিনের সেবা করতে, দরিদ্রের সেবা করতে, সেই সেবা কাজটাই হলো রামকৃষ্ণ মিশনের সবচেয়ে বড় কাজ, এটা আমি জানি। এবং যারা শুনছেন আজকের এই আলোচনা তারাও জানেন। তাই এটা আমার স্বপ্ন ছিল, স্বপ্ন আজ বাস্তবে পরিণত হয়েছে, এটা আমি সত্যিই খুশি। আসুন চলে আসি আমাদের প্রসঙ্গের মধ্যে। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি সত্যি আশ্চর্যজনক। শ্রীমন মহাপ্রভুর জীবদ্দশায় প্রকটকালীন সময়ে নবদ্বীপে একজন ছিলেন, তিনি শ্রীহট্টের মানুষ, তার নাম ছিল মুরারি গুপ্ত। তিনি কবিরাজি চিকিৎসা করতেন নবদ্বীপে। তিনি কিন্তু মহাপ্রভুকে যেমন দেখেছিলেন তেমনি একটা কর্চা জাতীয়, মানে ডেলি ডায়েরি, কর্চা জাতীয় গ্রন্থ লিখেছিলেন। বৈষ্ণব জগতে সেটি মুরারি গুপ্তের কর্চা নামে প্রচলিত আছে, আজও তা পাওয়া যায়। পরবর্তীকালে লোচন দাসের চৈতন্য মঙ্গল, জয়ানন্দের চৈতন্য মঙ্গল, যেহেতু সেই যুগটা হলো মঙ্গল কাব্যের যুগ, আর সেই মঙ্গল কাব্যের ধারাবাহিকতা তখনও রয়েছে, তাই এরা শ্রীমন মহাপ্রভুকে নিয়ে মঙ্গল কাব্য রচনা করেছিলেন, চৈতন্য মঙ্গল, এইভাবে দুখানি রচিত হয়েছিল। পরবর্তীকালে বেলুড়ে বসে প্রভু নিত্যানন্দের শেষ শিষ্য, শেষ ভৃত্য বৃন্দাবন দাসের উক্তিতেই আমরা পাই। সেই বৃন্দাবন দাস মহাপ্রভুর ওপরে একখানি গ্রন্থ লেখেন, যার নাম এখন আমরা পাচ্ছি শ্রী চৈতন্য ভাগবত। কিন্তু বৃন্দাবন দাসও প্রথমে এই গ্রন্থের নাম রেখেছিলেন শ্রী চৈতন্য মঙ্গল। ওই মঙ্গল কাব্যের ধারায় নামটা হয়ে গিয়েছিল শ্রী চৈতন্য মঙ্গল। পরবর্তীকালে শ্রীরাম বৃন্দাবনে এই গ্রন্থখানি যায় ম্যানুস্ক্রিপ্ট আকারে। বৃন্দাবনের বৈষ্ণবগণ এই নামটাকে পাল্টিয়ে রাখেন শ্রী চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল নামটা বাদ যায়। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের কতগুলো অসুবিধা আছে, গ্রন্থটা অসম্পূর্ণ, এবং কবিরাজ গোস্বামী পাদ শ্রীমন মহাপ্রভুর লীলাকে যেভাবে বিধৃত করেছেন, যেভাবে বর্ণনা করেছেন, বৃন্দাবন দাসের গ্রন্থে কিন্তু সেই বর্ণনাগুলো আমরা পাই না। ধারাবাহিকতার মধ্যেও একটা বাধা আছে বা একটা অস্বস্তি আছে, গ্রন্থ পড়তে গেলে কেমন খাপ ছাড়া বলে মনে হয়। কিন্তু চৈতন্য চরিতামৃত এক আশ্চর্য গ্রন্থ, আশ্চর্য এর আস্বাদন, আশ্চর্য এর রচনা। মধ্যযুগে বাঙালি মনীষা ব্যক্তি কোথায় গিয়ে পৌঁছেছিল, কতটা উৎকর্ষ লাভ করেছিল বাঙালি মনীষা, বাঙালি অধ্যাত্মবাদ, অধ্যাত্ম জিজ্ঞাসা কোথায় গিয়ে পৌঁছেছিল, কোন সুউচ্চ স্তরে,
তার প্রমাণ যদি একখানা গ্রন্থ দিয়ে দিতে হয়, সেই গ্রন্থটি হলেন শ্রী চৈতন্য চরিতামৃতম। আপনারা যারা শ্রী চৈতন্য চরিতামৃতম পড়বেন, গভীরভাবে যদি পড়েন, অনুভব নিয়ে যদি পড়েন, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিকে নিয়ে যদি পড়েন, সব দিক থেকেই দেখবেন গ্রন্থটি একবারে সম্পূর্ণ গ্রন্থ। কোথাও কোনো অসুবিধা এখানে পাওয়া যাবে না, কোথাও কোনো অস্বস্তি লাগবে না যে বর্ণনাটা কেমন কেমন যেন লাগছে। হ্যাঁ, যে ইতিহাস চেতনা নিয়ে আজকের ইতিহাস গবেষকরা গ্রন্থ লেখেন, কোনো ঐতিহাসিক পুরুষকে বর্ণনা করতে গেলে যে ঐতিহাসিক চেতনা নিয়ে গ্রন্থ লেখা হয়, চৈতন্য চরিতামৃতে হয়তো সেই ইতিহাস বর্ণনার মধ্যে কিছু এদিক ওদিক হতে পারে, কিন্তু যদি সার্বিকভাবে গ্রন্থটাকে আলোচনা করা যায় তাহলে এই দোষগুলো চোখে পড়বে না। ভক্তি ভাবিত অন্তরে, প্রেমে আপ্লুত চিত্তে যদি কোনো মানুষ এই গ্রন্থখানা পড়ে, তিনি চোখের জল সামলাতে পারবেন না, এটা আমার দৃঢ় বিশ্বাস। তাই চৈতন্য চরিতামৃত আমার কাছে বড় তৃপ্তিদায়ক গ্রন্থ, আমার কাছে বড় আস্বাদ্য গ্রন্থ, আমার কাছে পাঠের সবচেয়ে প্রিয় গ্রন্থ। শ্রীমদ্ ভাগবতের চেয়েও আমার শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ পাঠে তৃপ্তি হয় বেশি, আনন্দ হয় বেশি। এটা কিন্তু আমি খুব জোর গলায় বলতে পারি সকলের কাছে। আজকে শ্রী চৈতন্য চরিতামৃতের শুভ আবির্ভাব তিথি, মানে আজকের দিনে গ্রন্থ শেষ হয়েছিলেন। আমি সকলের কাছে, সকলের যাতে অনুভবে এটা আসে, সেই জন্য আমি একবারে গ্রন্থের শেষ পংক্তিটা আপনাদের কাছে শোনাচ্ছি। আপনারা একটু শেষ কথাগুলো শোনাচ্ছি। কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, নিজ শিরে ধরি ইহা সভা, বলছেন শ্রীরাধা সহ শ্রী মদন মোহন, শ্রীরাধা সহ শ্রী গোবিন্দ চরণ, শ্রীরাধা সহ শ্রী শিল গোপীনাথ, এই তিন ঠাকুর গৌরীয়ার প্রাণনাথ, গোবিন্দ গোপীনাথ এবং মদন মোহন বৃন্দাবনে। শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীযুত নিত্যানন্দ, শ্রী অদ্বৈত চন্দ্র শ্রী গৌর ভক্তবৃন্দ, শ্রীরূপ শ্রী স্বরূপ শ্রী সনাতন, শ্রী গুরু শ্রী রঘুনাথ শ্রীজীব চরণ, নিজ শিরে ধরি ইহা সবার চরণ, যাহা হইতে হয় সব বাঞ্ছিত পূরণ। গ্রন্থের শেষে গ্রন্থকারে অসাধারণ বিনয়ের বক্তব্য। সবার চরণ কৃপা গুরু উপাধ্যায়ী, মোর বাণী শিষ্যা তারে বহুত নাচাই, শিষ্যার শ্রম দেখি গুরু নাচান রাখিল, কৃপানা নাচায় বাণী বসিয়া রহিল। অনিপুণা বাণী আপনে নাচিতে না জানে, যত নাচাইল তত নাচি করিল বিশ্রাম। অসাধারণ কথা দিয়ে, মানে এত চমৎকার আস্বাদ্য বর্ণনা কবিরাজ গোস্বামী পাদে। মোর বাণী সবার চরণ কৃপা গুরু উপাধ্যায়ী, সবারই চরণ কৃপা, যাদের যাদের নাম করলাম সবারই চরণের যে কৃপা, সেই কৃপা হলেন আমার কাছে উপাধ্যায়ী গুরু। যেহেতু কৃপা স্ত্রীলিঙ্গ, অতএব উপাধ্যায়ী। মোর বাণী শিষ্যা তারে বহুত নাচাই, আর আমার বাণী হলেন সেই গুরু উপাধ্যায়ী, কৃপা নামক গুরু উপাধ্যায়ীর শিষ্যা। শিষ্যাকে গুরু খুব নাচালেন, বাণীকে খুব নাচালেন। এত আমি নাচলাম, আমার বাণী এত নাচলো, গ্রন্থের কলেবর এই জায়গায় এসে দাঁড়ালো। শিষ্যার শ্রম দেখি গুরু নাচান রাখিল। অনেক নাচলে তো শিষ্যার পরিশ্রম হবে, বাণী পরিশ্রান্ত হয়ে গিয়েছেন, তাই গুরু নাচানো বন্ধ রাখলেন। কৃপা না নাচায় বাণী বসিয়া রহিল। আর কথা চলল না, আর আমার কলম এগুলো না, আমার কলম বন্ধ হয়ে গেল। গ্রন্থ শেষ হয়ে গেলেন। কি অসাধারণভাবে প্রকাশ করলেন কবিরাজ গোস্বামী পাদ। অনিপুণা বাণী আপনে নাচিতে না জানি। আমার বাণী অনিপুণা, সত্যিকারের নিপুণ বাণী নয়, তাই নাচতে জানে না, একা নাচতে পারবে না। যত নাচাইল তত নাচি করিল বিশ্রাম। যেমন কৃপা নাচালেন, তেমনি নিচে এবার বিশ্রাম করলেন। সব শ্রোতাগণের করি চরণ বন্দন, যা সবার চরণ কৃপা শুভের কারণ। চৈতন্য চরিতামৃত যেই জন শুনে, তাহার চরণ ধুইয়া করময়ী পানে। শ্রোতা পদরেণু কর মস্তক ভূষণ, তোমরা এই অমৃত পিলে সফল হয় শ্রম। শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস।
কবিরাজ গোস্বামী পাদের গ্রন্থ এইভাবে শেষ হয়েছিলেন। আজকের দিনে, আজকের তিথিতে শ্রীধাম বৃন্দাবনে একদিন, সেই যে ঝামরপুর থেকে কবিরাজ গোস্বামী পাদ গেলেন বৃন্দাবনে, আর কিন্তু তিনি কোনোদিন তার নিজের গৃহে ফিরে আসেননি, কোনোদিন আসেননি, সংসার করেননি জীবনে। বার্ধক্যে যখন তিনি উপনীত, প্রায় 80 বছরের ওপর বয়স যখন, বৃন্দাবনের তৎকালীন দিনে যে সমস্ত বৈষ্ণবগণ, নবীন বৈষ্ণবগণ বৃন্দাবনে যেতেন, তখন তো একটা ঝড় বয়ে গিয়েছিল সারা বাংলার বুকে। সবাই বৃন্দাবনে যাওয়ার জন্য প্রস্তুত, সবাই বৃন্দাবনে গিয়ে ভজন করবেন, এরকম একটা ব্যাকুলতা। সেই সময় যারা যারা গিয়ে নবীন বৈষ্ণব রূপে সেখানে ভজন সাধনে মন দিতেন বা দিয়েছিলেন, তারাই কৃষ্ণদাস কবিরাজকে খুব ধরেছিলেন যে আপনি কৃপা করে একটু মহাপ্রভুর গম্ভীরা লীলা আমাদের আস্বাদন করান। কারণ সত্যি কথা বলতে কি, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের শ্রী চৈতন্যের গম্ভীরা লীলা সম্পর্কে কিচ্ছু বলা নেই, কিছুই তেমন বলা নেই, কিচ্ছু বলা নেই। অনেক কিছুই সেখানে অস্পষ্ট, অনেক কিছুই সেখানে নেই। গম্ভীরা লীলাটা তখন ভক্তদের কাছে একবারে স্মরণের বস্তু, মননের বস্তু, চিন্তনের বস্তু, কিন্তু কোথায় পাবেন? সুর দামোদরের কর্চাটাও সম্পূর্ণ পাওয়া যাচ্ছিল না, যে কারণে সমস্ত নবীন বৈষ্ণবগণ মহাপ্রভুকে একটু আস্বাদন করবেন, মহাপ্রভুর গম্ভীরা লীলাকে একটু আস্বাদন করবেন, এই জন্য তখন ব্যাকুল হয়ে পড়েছিলেন। কৃষ্ণলীলার 3টে ভাগ আছে বৈষ্ণব জগতের ধারণা বা তাদের বর্ণনাও আছে। একটা হলো পূর্ণ লীলা, একটা হলো পূর্ণতর লীলা, একটা হলো পূর্ণতম লীলা। কৃষ্ণলীলার 3টে স্বরূপ, 3টে প্রকাশ। একটা হলো ব্রজলীলায় প্রকাশ, একটা দ্বারকা লীলায় প্রকাশ, একটা মথুরা লীলায় প্রকাশ। যেহেতু কৃষ্ণকে গৌর রূপেই ভাবা হয়েছিল পরবর্তীকালে, এবং মহাজনেরা লিখেছেন সেই কথা, সেই সিদ্ধান্ত প্রকাশ করেছেন। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। দিনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই। হাহা প্রভু নন্দ সুত, বৃষভানু সুতাজুত, করুণা করহ এইবার। নরোত্তম দাসে কয়, না ঠেলিও রাঙা পায়, তোমা বিনে কে আছে আমার। এরকম পদ আছে নরোত্তম দাসে। তাই যেহেতু কৃষ্ণলীলার 3টে স্তর, গৌর লীলাকেও 3টে ভাগে বিভক্ত করে বৈষ্ণবগণ আস্বাদন করতেন, এরকম বর্ণনাও আছে। এমনকি ভাগবতের যে প্রথম শ্লোক, ওম জন্মাদ্যস্য যত অন্যয়া দিতরত চারতে সবিজ্ঞ স্বরাট, তেনে ব্রহ্ম হৃদাজ আদি কবয়ে মুহ্যন্তি যৎ সুরয়, তেজো বারিমৃদাং যথা বিনিময় যত্র ত্রিসর্গ অমৃষা, ধামনা সেন সদা নিরস্ত কুহকম সত্যং পরম ধীমহি। এই শ্লোকের যেমন ব্রহ্মপর ব্যাখ্যা আছে, এই শ্লোকের কৃষ্ণপর ব্যাখ্যা আছে, এই শ্লোকের গৌরপর ব্যাখ্যা আছে টিকাকারদের মাহাতে। এখন ভাগবত সেইভাবে তো আর পাঠও হয় না, মানুষ এই ব্যাখ্যাগুলো বুঝতে পারে না, জানতে পারে না। কাছাকাছি কৃষ্ণলীলা যদি গৌরলীলা রূপে আসে আমাদের কাছে, তাহলে সেই গৌরলীলারও 3টে স্তর থাকা উচিত। বৈষ্ণব জগৎ সেই 3টে স্তরকে ভেবেছিলেন সেই যুগে, আজকে নয়, কয়েক শতাব্দী আগের কথা বলছি। যে মহাপ্রভুর নবদ্বীপ লীলাটা হলো পূর্ণ, মহাপ্রভুর পরিব্রাজক লীলাটা হলো পূর্ণতর, আর মহাপ্রভুর গম্ভীরা লীলাটা হলো পূর্ণতম। কাজে সেই গম্ভীরা লীলার আস্বাদন কোথাও নেই। এটা বৈষ্ণব জগতের কাছে তখন একটা বিরাট অভাব, বিরাট অভাব, কিচ্ছু নেই কোথাও। আমি কৃষ্ণদাস কবিরাজকে এই জায়গাতেই আমার অন্তরের শ্রদ্ধা জানাবার সবসময় চেষ্টা করি। এই জায়গাটা কিন্তু, এই অভাবটা কেউ পূর্ণ করতে পারেনি, একমাত্র কবিরাজ গোস্বামী পাদ চেষ্টা করেছেন। তাই আমরা গম্ভীরা লীলা সম্পর্কে কিছু জানতে পেরেছি। নীলাচলে যাবেন, বহু মানুষ নীলাচলে যান, কজনা গম্ভীরায় দাঁড়িয়ে একটু ভাবেন যে আজ থেকে 500-550 বছর আগে এই জায়গাটায় কি অভিনয় হতো, কোন লীলার অভিনয় হতো। গম্ভীরা বলতে সবাই গম্ভীরায় ঢুকে ওই গড়াদের ভেতরের যে ঘর, সেই ঘরটার দিকে তাকিয়ে মনে করেন এইখানে মহাপ্রভু থাকতেন, তা কিন্তু নয়। তার নিচে একটা ঘর আছে, যে ঘরে পাশের দরজা দিয়ে ঢুকতে হয়, সরু করিডোর দিয়ে ঘুরে গিয়ে আবার দরজা আছে, সেই দরজা দিয়ে গম্ভীরায় প্রবেশ করতে হয়। সেখানে সূর্যের আলো ঢোকে না, চাঁদের জ্যোৎস্না ঢোকে না, বাতাস ঢোকে না, কতগুলো বুলবুলি লম্বা লম্বা আছে, তাই দিয়ে যেটুকু হাওয়া করিডোর ঘুরে দরজা দিয়ে ঢোকে, তাতেই
যেখানকার মানুষকে টিকে থাকতে হয়। এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কক্ষটার মধ্যে মহাপ্রভু 12 বছর ছিলেন কেমন করে, একটা বিরাট জিজ্ঞাসার চিহ্ন, বিরাট প্রশ্ন। আর সেই গম্ভীরা লীলার বর্ণনা গৌর ভক্তগণ সেই যুগে পাননি বলে বৃন্দাবনে একবারে হটে পটে ধরেছিলেন কবিরাজ গোস্বামীপাদকে, আপনি একটু আমাদের গম্ভীরা লীলার আস্বাদন করান। তখনও কবিরাজ কিন্তু গ্রন্থ লিখবেন মনস্থ করেননি, কারণ চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস তার আগেই চৈতন্য ভাগবত লিখেছেন, অতএব না, তার উপরে যাওয়া উচিত নয়। আর তিনি নিত্যানন্দের শেষ শিষ্য, সুতরাং তার উপরে কলম ধরলে সেটা হবে তাকে অসম্মান করা। কবিরাজ গোস্বামীপাদ এই জায়গাটা স্থির ছিলেন, আমার দৃঢ় ধারণা। কিন্তু বৃন্দাবনের বৈষ্ণবগণ কবিরাজ গোস্বামীপাদকে কিছুতেই স্থির থাকতে দিলেন না। বিরাট পণ্ডিত ছিলেন, পড়াশোনা করেছেন, শিক্ষাগত যোগ্যতা আছে, তাই তাকে সবাই মিলে চেপে ধরেছিলেন যে আরো এই গ্রন্থটার সৃষ্টিটা বড় অদ্ভুত। সেই সমস্ত নবীন বৈষ্ণবগণ যারা গৌরলীলাকে একটু স্মরণ করবেন, ব্যাকুল হয়ে ডাকবেন মহাপ্রভুকে, গম্ভীরানাথকে ভাববেন, সেরকম কিচ্ছু নেই, কোনো বর্ণনা নেই কোথাও। এইরকম একটা সময়, এরকম একটা যুগ। কবিরাজ গোস্বামীপাদ তখন সকলের কথায় রাজি হলেন। আমি রাজি হব না, আমি দেখি গোবিন্দের কাছ থেকে কোনো আদেশ আসে কিনা। তখন তিনি গেলেন গোবিন্দের কাছে, গোবিন্দের মালাটা খসে পড়ল, পূজারী সেই খসে যাওয়া মালাটাকে গিট দিয়ে কবিরাজের গলায় পরিয়ে দিল। কবিরাজ গোস্বামীপাদ মনে করলেন এই গোবিন্দের আদেশ, আমাকে গ্রন্থ লিখতে বলছেন, গ্রন্থেই বর্ণনা আছে এগুলো। তারপরে তিনি গ্রন্থ লিখতে শুরু করলেন, কিন্তু শুরু করেও কিন্তু বিপদে পড়লেন। প্রথম যে অংশটা আদিলীলাটা, সেটা যখনই শেষ হলো, মধ্যলীলা ধরবেন, প্রথম অধ্যায় হয়ে প্রথম পরিচ্ছেদটা হয়েছে, তখনই কবিরাজ গোস্বামীপাদের শরীর খুব খারাপ করে যায়, খুব খারাপ করে যায়। চৈতন্য চরিতামৃত আমার জীবনে প্রথম পড়া, খুব সাধারণভাবে পড়া, আমি অত তখন কিচ্ছু বুঝতাম না জীবনে। তখন আমি কলেজ লাইফে, তখন আমার কলেজ লাইফ, আমি অত কিচ্ছু মাথায় টাথায় ঢোকেনি তখন। পরবর্তীকালে জায়গাগুলো যখন বুঝলাম, বারবার নীলাচলে গিয়ে জায়গাগুলো যখন চোখের সামনে দেখলাম, তখন আমার ভেতরটা কেমন করে উঠতে লাগলো। আমি বুঝলাম এই গ্রন্থের কোনো তুলনা নেই, এই গ্রন্থের কোনো তুলনা দেওয়া যাবে না, কারোর সঙ্গে দেওয়া যাবে না। কবিরাজ গোস্বামীপাদ যে মুহূর্তে চৈতন্য চরিতামৃতের আদিলীলাটা শেষ করলেন, আদিলীলায় তিনি নবদ্বীপ লীলার বর্ণনা দিয়েছেন মহাপ্রভু, ওই 23 বছর কয়েক মাসের বর্ণনা, এটা হলো তার আদিলীলার ভাগ। তারপরে যে 6 বছর তিনি ঘোরাঘুরি করেছেন, দক্ষিণ ভারত গিয়েছেন, উত্তর ভারত গিয়েছেন, বাংলায় এসেছেন, এই যে 6 বছরের বর্ণনা, যখন তিনি পরিব্রাজক, সেটা তার মধ্যলীলার মধ্যে আছে। আর শেষ যে 18 বছর, সেটা তার অন্তলীলায়। এই 18 বছরের মধ্যে কিছুটা আছে মধ্যলীলায় সামান্য, বাদ বাকি সব অন্তলীলায়। এইভাবেই মোটামুটি 48 বছর, 47 বছর কয়েক মাস তিনি তার এই চৈতন্য লীলার বর্ণনাটাকে চৈতন্য চরিতামৃতে ভাগ করেছেন। বৈষ্ণব জগৎ মনে করেন যে আদিলীলাটা, এই যে আদিলীলায় নবদ্বীপে তিনি বিহার করেছেন, নবদ্বীপে লীলা করেছেন, এইখানে মহাপ্রভু পূর্ণ, তার পূর্ণ প্রকাশ। আর পরিব্রাজক রূপে যখন ঘুরেছেন, দক্ষিণ ভারত গিয়েছেন, একবারে সেই রামেশ্বর থেকে ধনুষ্কোটি পর্যন্ত, ফিরবার পথে বাঁদিকে গিয়ে কেরল হয়ে আবার ঘুরে এসেছেন করমণ্ডল উপকূলের রাস্তায়, এসে আবার একবারে নীলাচল পর্যন্ত এসেছেন, তারপরে বৃন্দাবন গিয়েছেন, বাংলায় এসেছেন। এই পরিব্রাজক রূপে তার যে ঘোরাঘুরি, এটাই তিনি পূর্ণতর। এখানে রূপ গোস্বামী প্রতিপাদকে উদ্ধার করেছেন, সনাতনকে কৃপা করেছেন, প্রকাশানন্দকে উদ্ধার করেছেন, অনেক ঘটনা ঘটে গেছে মধ্যে এই কয়েক বছরের মধ্যে। চৈতন্য চরিতামৃতে সেটা মধ্যলীলার অন্তর্গত। এই কয়েকটা বছরের পরিব্রাজক রূপে তার ঘোরাঘুরি। তারপরেই যখন লীলাচলে ঢুকে গেলেন, ধীরে ধীরে গম্ভীরায় প্রবেশ করলেন। এই গম্ভীরা লীলাটাই হলো তার পূর্ণতম লীলা, কারণ গম্ভীরায় তিনি সম্পূর্ণতা লাভ করলেন, একেবারে মিশে গেলেন একবারে ভাবজগতের চরম গভীরে। তখন আর বাইরের জগতের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। এই জায়গাটাতেই কবিরাজ গোস্বামীপাদ অসাধারণ, অসাধারণ একদম
কোনটাকে বাদ দিই? রাজানন্দ সম্পাদকই বাদ দেওয়া যাবে? বৃন্দাবন দাস তো কিচ্ছু বর্ণনা করেনি। সনাতন শিক্ষাকে বাদ দেওয়া যাবে? বৃন্দাবন দাস তো কিছুই বর্ণনা করেনি। বৃন্দাবন দাসের বর্ণনার মধ্যে অনেক অভাব আছে। সম্ভবত নিত্যানন্দ প্রভু যা বলেছেন তিনি সেইটুকুই চেষ্টা করেছেন লিখতে। তিনি তো আর বৃন্দাবনে গিয়েও বসে লেখেননি, বা বাইরের কোনো ভক্তের সঙ্গে খুব যোগাযোগ যে একটা হয়েছে বৃন্দাবন দাসের, তাও নয়। দেনুরে বসে এখনো সেই হর্তুকি তলা আছে, সেই হর্তুকি তলায় বসে বৃন্দাবন দাস গ্রন্থ লিখেছেন। নিতাই চাঁদ সঙ্গে থাকতেন, নিত্যানন্দের শেষ শিষ্য, যেটুকু তিনি জানিয়েছেন সেইটুকুর উপর নির্ভর করে। কিন্তু কবিরাজ গোস্বামী পাদ বৃন্দাবনে থাকাকালীন নীলাচল প্রত্যারক অনেক ভক্তের সঙ্গ করেছেন। প্রতি অধ্যায়ের শেষে, প্রতি পরিচ্ছেদের শেষে তিনি লিখছেন, শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামৃত হয়ে কৃষ্ণদাস। অর্থাৎ এই দুজনার শ্রীমুখের বাণী ছিল কবিরাজ গোস্বামী পাদের গ্রন্থের উপাদান। প্রত্যেক গ্রন্থকারের গ্রন্থের উপাদান থাকে। আমি কোত্থেকে ঋণ করেছি, কে কে আমাকে ঋণী করেছেন। তা কবিরাজ গোস্বামী পাদ প্রত্যেক পরিচ্ছেদের শেষে লিখেছেন, শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস। রঘুনাথ দাস গোস্বামী প্রায় মহাপ্রভুর গম্ভীরা লীলায় প্রবেশের আগ পর্যন্ত লীলাচলে ছিলেন। তারপর তিনি বৃন্দাবন চলে আসেন। না, ছিলেন কেন? যখন গম্ভীরা লীলায় তখনও ছিলেন। মহাপ্রভুর অন্তর্ধানের পর অত্যন্ত ব্যাকুল হয়ে তিনি বৃন্দাবন চলে আসেন। ভৃগুপাতে দেহটাকে নষ্ট করে দেবেন, এরকম একটা সংকল্প নিয়ে গিরিরাজ গোবর্ধনের উঠে তিনি ঝাঁপ দেবেন নিচে, এরকম একটা সংকল্প নিয়েছিলেন। তারপরে সেই ভৃগুপাতও বন্ধ হয়ে গেল। সেই যে রঘুনাথ দাস গোস্বামী রইলেন বৃন্দাবনে রাধাকুণ্ডের তীর আশ্রয় করে, রাধাকুণ্ডের তট আশ্রয় করে, এই রঘুনাথ দাস গোস্বামীর মুখ থেকে কবিরাজ গোস্বামী পাদ একবারে জীবন্ত বর্ণনাগুলো নীলাচলে শুনেছেন। আর রূপ গোস্বামী পাদ তার বিচক্ষণতা দিয়ে যেটুকু চৈতন্য লীলাকে অনুভব করেছেন, বয়সে অনেক বড় ছিলেন মহাপ্রভুর থেকে রূপ গোস্বামী পাদ, তবুও তার অনুভব জগৎটা তো বিরাট। তিনি তো একটা রাজ্য চালাতেন এক সময়, দুই ভাই মিলে, সনাতন প্রভু এবং রূপ গোস্বামী পাদ, দবির খাস এবং সাকর মল্লিক। এতে একটা বিচক্ষণতা আলাদা ছিল। সেই বিচক্ষণতা দিয়ে যে মহাপ্রভুর বিচার বিশ্লেষণ, সেটা সবই কবিরাজ গোস্বামী পাদকে শোনাতেন। কাজে উপাদান পেয়েছিলেন অনেক। কবিরাজ গোস্বামী পাদের তাই গ্রন্থটিও হয়েছে অসাধারণ। আর তার সঙ্গে মিশেছে কবিরাজের ধ্যান ধারণা, ভজন, ত্যাগ, একেবারে সম্পূর্ণরূপে চৈতন্য চরণে, নিত্যানন্দ চরণে অভিনিবেশ। এই সব কিছু মিলে জুলে এক অসাধারণ গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃত রূপ পেয়েছে। অতএব গ্রন্থটা একদিক থেকে আনপ্যারালাল, কারোর সঙ্গে তুলনা করা যাবে না। কোনো গ্রন্থের সঙ্গে, মধ্যযুগের কোনো গ্রন্থের সঙ্গে তুলনা করা যাবে না। এমনকি মধ্যযুগে যদি সত্যি আমি আবার বলি যে বাঙালি মনীষার সবচেয়ে ব্যাপ্তি যদি কোনো গ্রন্থ আমরা খুঁজি, তাহলে একখানি গ্রন্থই পাবো, এবং সেটা শ্রী চৈতন্য চরিতামৃতম। গ্রন্থের কোন জায়গাগুলো আমার কাছে আমাকে শিহরণ বলে দিয়েছে, যে কারণটা হলো এই যে বৃন্দাবনের বৈষ্ণবদের একটা ব্যাকুলতা। আপনি একটু আমাদের কবিরাজ গোস্বামী পাদ, আপনি কবিরাজ গোস্বামী পাদ, আপনি সবাই আপনাকে গোস্বামী বলে, যদিও তিনি বৈদ্য সন্তান ছিলেন, ব্রাহ্মণ ছিলেন না, কিন্তু তিনি গোস্বামী স্তরেই ছিলেন। সবাই তাকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, অসম্ভব তাকে একটা গুরুত্ব দেওয়া হতো সেই সময় বৃন্দাবন। সবাই তার চরণে প্রপন্ন হয়ে বলেছিলেন, আপনি একটু মহাপ্রভুর লীলা কথা আমাদের শোনান। কবিরাজ সেইভাবেই শুনিয়ে গ্রন্থ লিখতে বসেছিলেন। এটা হলো গ্রন্থের সূচনার কারণ, গ্রন্থ কেন সৃষ্টি হল। আর তার আস্বাদন দ্বিতীয় ইয়েটা যেন কি ছিল, গুরুত্বটা হলো বৈষ্ণব জগতে এই গ্রন্থটা যদি না থাকতো, আমরা মহাপ্রভুকেই জানতে পারতাম না, বুঝতে পারতাম না। আমার মনে আছে আমি যখন নবদ্বীপে বকুলতলা স্কুলে শিক্ষকতা করি, আমার এখানে ছাত্র আছে অনেক। আমাদের গৌরীবাবু ছিলেন বকুলতলা স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই। আমার তিনি ডিরেক্ট শিক্ষক নন, কিন্তু আমার কাছে তিনি অনেক বেশি, মানে ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড বলতে যা বোঝায় একসঙ্গে। গৌরীবাবুর সঙ্গে আমার সম্পর্কটা ছিল এইরকম। এই ছাত্ররা আমার সঙ্গে জানে গৌরীবাবুর সম্পর্কটা কেমন ছিল। গৌরীবাবুর মধ্যে জানো গোড়া মধ্যলীলার দ্বিতীয় পরিচ্ছেদটা একটু ভালো করে পড়ো। তখনও কিন্তু আমি চৈতন্য চরিতামৃত সেইভাবে পড়তে পারিনি, সময় পাইনি।
স্কুল করতে হয়েছে, ছাত্র দেখতে হয়েছে, প্রয়োজনে পরীক্ষার খাতা দেখতে হয়েছে, অনেক ঝামেলার মধ্যে থাকতে হয়েছে। কিন্তু গৌরীবাবুর কথায় আমি প্রথম নাড়া খেয়ে গেলাম। মধ্যলীলার দ্বিতীয় পরিচ্ছেদটা করলাম, ও অসাধারণ পরিচ্ছেদ। আমি এই জন্যই প্রথমেই বলতে গিয়েও থেমে গেলাম। মধ্যলীলার প্রথম পরিচ্ছেদ লেখার পরে কবিরাজ গোস্বামীপাদের শরীরটা ব্রেকডাউন করে, দারুণভাবে শরীর খারাপ হয়ে যায়। মানে তখন তিনি ধরে নিয়েছেন 80 বছরের উপর একটা বৃদ্ধ, হাত কাঁপছে লিখতে গেলে, চোখে দেখতে পাচ্ছেন না। তখন কোনো আজকের মতো মেডিকেল সায়েন্সের কোনো কিচ্ছু ছিল না, কোনো রকম কোনো সাহায্য নেই, কানে শুনতে পান না, এরকম সব শারীরিক যে অক্ষমতাগুলো এসে গিয়েছে। গ্রন্থ শেষ হয়নি, মধ্যলীলার আদি প্রথম পরিচ্ছেদ শেষ হয়েছে। এমন শারীরিক একটা অবস্থা, কবিরাজ গোস্বামীপাদ মনে ভাবছেন আমি আর বাঁচবো না, কিছুতেই বাঁচবো না। একবারে মৃত্যুকে যেন চোখের সামনে দেখছেন, ভয়ে ভয়ে চিন্তা করলে তাহলে কি হবে গ্রন্থে। বৃন্দাবনের বৈষ্ণবদের কাছে, নবীন বৈষ্ণবদের কাছে আমি যে কথা দিলাম যে আমি তোমাদের গম্ভীরা লীলা শ্রবণ করাবো, গম্ভীরা লীলা তখন অনেক দেরি, সবে মাত্র মধ্যলীলায় ঢুকছি আমি। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে ঘর ছেড়ে বেরোলেন, এখন তো ঢের দেরি গম্ভীরা লীলা। কবিরাজ গোস্বামীপাদ একটা অদ্ভুত কাজ করলেন। আপনাদের সকলের কাছে বলি, যারা চৈতন্য চৈতামৃত ভালোবাসে, প্রত্যেকের কাছে আমি বলবো মধ্যলীলার দ্বিতীয় পরিচ্ছেদটা খুব ভালো করে পড়বেন। এইবার কবিরাজ গোস্বামীপাদ মধ্যলীলার দ্বিতীয় পরিচ্ছেদে অন্তলীলার সূত্র লিখলেন, অর্থাৎ গম্ভীরা লীলার সূত্র। আমি এই অধ্যায়টা জীবনে বহু জায়গায় পাঠ করেছি। গৌরীবাবু আমার প্রথম পথক প্রদর্শক, তিনি আমার গুরু না হলেও তিনি গুরু তুল্য আমার কাছে, খুব শ্রদ্ধা করি তাকে আমি। গোড়া এই অধ্যায়টা খুব ভালো করে একটু পড়ো, দেখবে আর এক কবিরাজ গোস্বামীপাদকে তুমি আবিষ্কার করতে পারবে। সত্যিই তাই। এই অধ্যায়টা পাঠ করতে গিয়ে বহু জায়গায় আমি পাঁচের আসরে কেঁদে বেড়েছি, আমার চোখ দিয়ে হু করে জল এসে গেছে, আমি জল সামলাতে পারিনি। কবিরাজ গোস্বামীপাদ লিখতে গিয়ে এমন ভাবে বর্ণনা দিচ্ছেন যে বর্ণনা সত্যি মানুষকে কাঁদিয়ে ছেড়ে দেয়। শেষ যে রহিল প্রভু 12 বৎসর, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর, শ্রী রাধিকার দশা জয়ছে উদ্ধব দর্শনে, এই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে, নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ, রোমকূপে রক্তগণ দন্ত সব হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয় ক্ষণে অঙ্গ ফুলে, গম্ভীরা ভিতরে রাত্রি নাহি নিদ্রালভ, ভিতে মুখ শির ঘষে ক্ষত হয় সব, 3 দ্বারে কবাট প্রভু যায়েন বাহিরে, কভু সিংহর দ্বারে পড়ে কভু সিন্ধু নীরে, চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, ধাইয়া চলে আর্তনাদ করিয়া ক্রন্দনে, উপবন উদ্যান দেখি বৃন্দাবন জ্ঞান, তাহা যাই নাচে গায় ক্ষণে মূর্ছা যান, কাহা নাহি শুনি যে যে ভাবের বিকার, সেই ভাব হয় প্রভুর শরীরের প্রচার, হস্তপদ সন্ধি সব বিতস্তি প্রমাণে। এই সমস্ত সন্ধিগুলো এতটা ফাঁক হয়ে যাচ্ছে, এই পরিমাণটার নাম বিতস্তি, এতটা ফাঁক হয়ে যাচ্ছে, সব এতটা ফাঁক। হস্তপদ সন্ধি সব বিতস্তি প্রমাণে, সন্ধি ছাড়ি ভিন্ন হয়ে চর্ম রহে স্থানে। সন্ধি খুলে গেল, চামড়াটা টান টান হয়ে গেল, ফেটে গেল চামড়া, ঝরঝর করে গা দিয়ে রক্ত পড়তে লাগলো। আমরা ভাবতে পারবো না। আমি কবিরাজ গোস্বামীপাদের ভাষা বলছি, বর্ণনা করতে গিয়ে আমি বহু আসরে কেঁদে ফেলেছি, বড় বড় আসরে। বলে কিছু মনে করবে না, সামলাতে পারি না এই অধ্যায়টা পাঠ করতে গেলে। হস্তপদ সন্ধি সব বিতস্তি প্রমাণে, কারণ হোমের সময় বিতস্তি প্রমাণ কার্ড দিতে হয় হোমের আগে, এর নাম বিতস্তি প্রমাণ। এখান থেকে হস্তপদ সন্ধি সব বিতস্তি প্রমাণে, সন্ধি ছাড়ি ভিন্ন হয়ে চর্ম রহে স্থানে, হস্তপদ শির সব শরীর ভিতরে, সব ভেঙে গেছে, খুলে গেছে সব জয়েন্ট। কোন মেডিকেল সায়েন্সের কেউ বলতে পারবেন, ব্যাখ্যা দিতে পারবেন যে তারপরে আবার জোড়া লাগতো কি করে? কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না, ব্যাখ্যাই নেই। ঠাকুরের বর্ণনা আছে, বৃন্দাবন থেকে রজ এনে গঙ্গার তীরে ছড়িয়ে দিয়ে গড়াগড়ি দিচ্ছেন, কিছুটা অনুভব সেখানে আছে, কিন্তু মহাভারত। হস্তপদ সন্ধি সব বিতস্তি প্রমাণী, সন্ধি ছাড়ি ভিন্ন হয়ে চর্ম রহে স্থানে,
হস্তপদ শীর সব শরীর ভিতরে প্রবিষ্ট হয় কূর্মরূপ দেখিয়ে প্রভুরে। সব শরীরটা ঢুকে গিয়েছে ভেতরে, যেন একটা কচ্ছপ পড়ে আছে, সিংহ দরজায় পড়ে আছেন একটা কচ্ছপের আকৃতি, কোনো দেহে কোনো প্রাণ নেই, কিচ্ছু নেই। প্রবিষ্ট হয় কূর্মরূপ দেখিয়ে প্রভুরে। এই মতো অদ্ভুত ভাব শরীরে প্রকাশ, মনেতে শূন্যতা বাজছে হাহা উতাস। কাহা করো কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, কাহা মোর প্রাণনাথ মুরলী বদন। কাহারে কহিব কে বা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনা কাটে মোর বুক। এই চারটে লাইন আমি মনে করি গম্ভীরা লীলার এই চারটে লাইন হলো ধ্রুব পদ। গম্ভীরা লীলাটা যদি একটা সঙ্গীত হয়, বিরহের সঙ্গীত, যেমন ভাগবতের শ্রী গোপী গীত আছে, যুগল গীত অধ্যায় আছে, এটা যদি বিরহের গান হয় তাহলে বিরহের সঙ্গীতের এই চারটে লাইন হলো গম্ভীরা লীলার বর্ণনায় কবিরাজ গোস্বামী পাদের নিজের হাতে লেখা ধ্রুব পদ। কাহা করো কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, কাহা মোর প্রাণনাথ মুরলী বদন। কাহারে কহিব কে বা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনা কাটে মোর বুক। এই হলো কবিরাজ গোস্বামী পাদের মধ্যলীলার দ্বিতীয় পরিচ্ছেদের বর্ণনা। কবিরাজ ধরে নিয়েছেন আমি আর বাঁচব না, আমার পক্ষে বাঁচা সম্ভব নয়, শরীর ভীষণ অসুস্থ, খুব খারাপ। আমি জায়গাটা একটুখানি শোনাচ্ছি আপনাদের কাছে, মধ্যলীলার দ্বিতীয় পরিচ্ছেদের একবারে শেষ অংশটুকু। একবার খুব সুন্দরভাবে বুঝতে পারবেন সবাই যে কিভাবে কবিরাজ গোস্বামী পাদ লিখলেন। শেষ লীলা সূত্রগণ কইল কিছু বিবরণ, ইহা বিস্তারিতে চিত্ত হয়। মধ্যলীলার দ্বিতীয় পরিচ্ছেদে লিখছেন শেষ অংশে, শেষ লীলা সূত্রগণ কইল কিছু বিবরণ, ইহা বিস্তারিতে চিত্ত হয়। থাকে যদি আয়ু শেষ, বিস্তারিব লীলা শেষ, যদি মহাপ্রভুর কৃপা হয়। কবিরাজ গোস্বামী একদম মনে মনে বুঝতে পেরেছেন আর বাঁচবেন না, তিনি মরে যাবেন। থাকে যদি আয়ু শেষ, বিস্তারিব লীলা শেষ, যদি মহাপ্রভুর কৃপা হয়। আমি বৃদ্ধ জরাতুর লিখিতে কাঁপয়ে কর, মনে কিছু স্মরণ না হয়। না দেখিয়ে নয়নে, না শুনিয়ে শ্রবণে, তবু লিখি এ বড় বিস্ময়। এই অন্তলীলা সার সূত্র মধ্যে বিস্তার, করি কিছু করিল বর্ণন। ইহা মধ্যে মরি যবে, বর্ণিতে না পারি তবে, এই লীলা ভক্তগণ ধন। আমি যদি এর মধ্যে মরে যাই তাহলে এইটুকুই ভক্তগণের ধন। যাদের কাছে আমি কথা দিয়েছিলাম যে তোমাদের গম্ভীরা লীলা আস্বাদন করাবো, আমি কিন্তু আর ডিটেলসে যেতে পারলাম না, আমার এইখানেই লেখা শেষ। অকপটে স্বীকৃতি দিয়েছেন কবিরাজ গোস্বামী পাদ। এই জায়গাটা না পড়লে কৃষ্ণদাস কবিরাজকে বোঝা যাবে না কি অবস্থায় তিনি গ্রন্থ লিখেছেন। ৮০ বছরের বৃদ্ধ মানুষ। সংক্ষেপে সূত্র কইল, যেই ইহা না লিখিল। আমি খুব সংক্ষেপে সূত্রগুলো বলেছি, যেটুকু আমি লিখতে পারিনি আগে তার করিব বিস্তার, যদি বেঁচে থাকি। ততদিন জিয়ে মহাপ্রভুর কৃপা হয়ে, ইচ্ছা ভরি করিব বিচার। যদি আমি ততদিন বেঁচে থাকি তাহলে আমি ইচ্ছা ভরি করিব বিচার। আমাদের সৌভাগ্য, অসীম আমাদের সৌভাগ্য যে কবিরাজ গোস্বামী পাদ মারা যাননি, দেহত্যাগ করেননি, তিনি বেঁচে ছিলেন। এবং তার হাতেই আজকের দিনে কৃষ্ণা পঞ্চমীতে, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা পঞ্চমীতে গ্রন্থ শেষ হয়েছেন। কোথায় গ্রন্থের কথা বলছেন আমি যদি ভুলে যাই আর এইখানে এসে গ্রন্থ শেষ হচ্ছে, তাহলে বুঝে দেখুন যে এই গ্রন্থ শেষ করতে কবিরাজ গোস্বামী পাদকে আর কতদিন বাঁচতে হয়েছে। যিনি ধরেই নিয়েছেন আমি চলে যাব, তিনি কি করে বেঁচে রইলেন? এটাই তো মহাপ্রভুর অসীম করুণা। তাহলে বৈষ্ণব জগৎ কত বড় যে অভাবের মধ্যে থাকতো, কিচ্ছু জানতে পারত না। আর এই গ্রন্থ লেখার ক্ষমতা কারোরই হতো না। ওটা একটা বিশেষ জনের হাতে পড়েছিল, মানে এই গ্রন্থ এইভাবে লেখার ক্ষমতা কারোর হতো না। ওই পাণ্ডিত্য না থাকলে, ওই গোবিন্দ লীলামৃতের মতো গ্রন্থ যিনি লিখেছেন, কর্ণামৃতের টিকা যিনি লিখেছেন, আমি তো সেগুলো পড়েছি। কর্ণামৃত আমি পাঠ করেছি টিকা সহ, কবিরাজ গোস্বামী পাদের টিকা, বিল্লমঙ্গলের কর্ণামৃত, ভাবা যাবে না। তাহলে ওই সংস্কৃত জ্ঞান যার, ওই বোধ না থাকলে এই গ্রন্থ হবে করতে।
এই দর্শন বেরোবে কি করে তার কলম দিয়ে? সুতরাং এই গ্রন্থের কিন্তু গুরুত্ব সাংঘাতিক বৈষ্ণব জগতে। চৈতন্য চরিতামৃত যে পড়েছে চৈতন্য লীলাকে সে অবশ্যই কিছুটা অনুভব করতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর সবচেয়ে বড় কথা, গৌর কৃপা কি জিনিস, নিতাই করুণা কি জিনিস, এটাও বুঝতে গেলে চৈতন্য চরিতামৃতটা পড়তে হবে। কারণ মহাপ্রভু কবিরাজকে ঘুম ভাঙিয়ে ডেকে আনেননি জামতপুর থেকে, তাকে ঘুম ভাঙিয়েছেন, হরে হরে কৃষ্ণদাস না করো সংশয়, বৃন্দাবন ছাঁচ যাহ যেটা সর্বসিদ্ধ হয়, এটা নিত্যানন্দ বলেছেন, নিজে স্বীকার করেছেন আদি লীলার পঞ্চম পরিচ্ছেদে নিত্যানন্দ মহিমা বর্ণনা করতে গিয়ে। কাজে কাজে এই গ্রন্থটার গুরুত্ব সাংঘাতিক, ইতিহাস পরিষ্কার ধরা পড়ে যায়। কবিরাজ গোস্বামী পাদের ভেতরের অসাধারণ ধ্যানদৃষ্টিটা ধরা পড়ে। নীলাচলে কোনোদিন যাননি, কি করে জানলেন যে মহাপ্রভু 22 পাহিচা উঠতে গেলে ছোট্ট একটা গর্ত আছে, সেই গর্তের জলে পা ধুয়ে উঠতেন? দেখো, যেন মনে হচ্ছে বাস্তব বর্ণনা, জীবন্ত বর্ণনা। কোথায় মন্দিরের কোন পাশে নৃসিংহদেব আছেন, কোথায় কে আছেন, এই বর্ণনা এত খুঁটিনাটি বর্ণনা দিচ্ছেন কি করে? ইন্দ্রদ্যুম্ন সরোবরে মহাপ্রভু কাকে প্রণাম করে নামতেন সরোবরে, কোথেকে দিলেন? নীলাচলের বিভিন্ন জায়গায় চৈতন্য শ্রী চৈতন্যের যে স্পৃষ্ট স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোর বর্ণনা দিলেন কোথায়? তো কোনো নীলাচলে যাননি, কোথাও কিন্তু আমি বর্ণনা পাইনি যে কবিরাজ গোস্বামী বা নীলাচল দিয়েছে। ওই যে বৃন্দাবনে গিয়েছেন, ওই বৃন্দাবনই তার জীবন শেষ, আর বৃন্দাবন থেকে কোথাও যাননি। আমি অবাক হয়ে যাই, কি আশ্চর্য লেখক, কি আশ্চর্য তাঁর গ্রন্থ, কি আশ্চর্য তাঁর অনুভব। এই অনুভবের কোনো তুলনা নেই। যে কোনো মানুষ যদি একটু গভীর অন্বেষণ প্রবৃত্তি নিয়ে চৈতন্য চরিতামৃত পাঠ করেন, তিনি মুহূর্তের মধ্যে বুঝতে পারবেন গ্রন্থটা কি জিনিস। আমি ঠাকুরের জীবনী পড়তে গেলেও এটা অনুভব করি যে মহাপ্রভুর এই গম্ভীরা লীলাটা না পড়া থাকলে ঠাকুরের এই জায়গাগুলো বোঝা যাবে না। এই লীলার মধ্যে, তার লীলার মধ্যে যে মহাভাবের তাড়না কাকে বলে, উন্মাদের মতন আচরণ, সে আচরণগুলো ব্যাখ্যা করা যাবে না যদি এই জায়গাগুলো না জানা থাকে। কাহা করো কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, কাহা মোর প্রাণনাথ মুরলী বদন, কাহারে কহিবকে বা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর দুঃখ। এই বিরহের ভাবটা ঠাকুরের তো প্রকাশ পেয়েছে, সেগুলো বোঝা যাবে না। তাই চৈতন্য চরিতামৃতটা আমি বলবো, যিনি রামকৃষ্ণকে ভালোবাসেন তিনি আগে এই গ্রন্থটা পড়বেন ভালো করে, তারপরে রামকৃষ্ণকে বুঝতে যাবেন, এবং অনেক বোঝা যাবে খুব সহজে, খুব সহজ হয়ে যাবে। তখন শ্রীরামকৃষ্ণও সহজ হয়ে যাবে, নইলে কিন্তু বোঝা যাবে না। কারণ সে সবসময় ঈশ্বর লীলাটা দুর্বোধ্য সাধারণ মানুষের কাছে। ঈশ্বর লীলায় মানুষ প্রবেশ করতে পারে না, তাই সেই দুর্বোধ্য ঈশ্বর লীলা সুবোধ্য হয়, তিনি বুঝিয়ে দিয়ে যান। এক লীলায় তিনি বুঝিয়ে দেন, আরেক লীলায় তিনি সেই অনুভবটা নিজের কাছে প্রকাশ করেন। আমরা ধরতে পারি না, আমরা বুঝতে পারি না, আমরা অদর্থ করি, আমরা উল্টো পাল্টা ব্যাখ্যা করি, উল্টো পাল্টা বলি। তাই আমি সকলকে বলবো, সকলকে অনুভবের জন্য বলবো, যেহেতু মহাপ্রভু লীলাকে, তিনি তো আগে এসেছেন, অনেক আগে, 1486 টাকা আবির্ভাব, তার লীলাকে একটু আস্বাদন করে নেওয়া, তার লীলাকে একটু অনুভব করে নেওয়া, ওই লীলা রসে একটু অবগাহন করা, তবে ঠাকুরের লীলাটাও ধরা যাবে। আর যুগের কালের যে তফাৎটা, এই তফাৎটা না বুঝতে পারলে উনি ওই করলেন, ইনি এই করলেন কেন, তার কারণটা বোঝা যাবে। যুগ পাল্টে গেছে, সময় পাল্টে গেছে, সময় পাল্টালেই তখন ঈশ্বরকেও পাল্টিয়ে যেতে হয়। তিনি তখন ওই রকম এলে, যিনি কুরুক্ষেত্র যুদ্ধের নায়ক হয়ে এলেন 5000 বছর আগে, তিনি 550 বছর আগে তো সেই নায়ক হয়ে এলে চলবে না। যুগ তো পাল্টিয়ে গেছে, কাল তো পাল্টিয়ে গেছে, সময় পাল্টিয়ে গেছে, মানুষ পাল্টিয়ে গেছে, চরিত্র পাল্টিয়ে গেছে, আমাদের তাকেও সেই রকম মডারেট হয়ে আসতে হবে। সব যুগেই ঈশ্বর আসেন, সব যুগেই তিনি লীলা করেন, সব যুগেই তিনি মানুষের সামনে এসে দাঁড়ান। মানুষ কখনো ধরতে পারে, কখনো ধরতে পারে না। যারা ধরতে পারেন তারা কৃতার্থ হয়ে যান, তারা আর দ্বিতীয়বার প্রশ্ন করেন না, এটা কেন হলো, ওটা কেন হলো, এই প্রশ্ন করেন না, তারা অনুভবের মধ্যে ডুবে যান। ওই সেই ঠাকুর বলেছেন না যে ঠিক 7 নক্ষত্রের জল পেলেই ঝিনুকটা চুপ করে মুখ বন্ধ করে দিন তলায় তলিয়ে যায়।
তারা ওই 7 নক্ষত্রের জলের অপেক্ষা করেন। যে মুহূর্তে মুখে আঁখের মধ্যে সুক্তির মধ্যে পড়ে 7 নক্ষত্রের জল মুখটা বন্ধ করে দিয়ে অপরে তলিয়ে যান। সবাই অনুভবের জগৎটা চায়, অনুভব না থাকলে কিচ্ছু হয় না। গ্রন্থ হাজার পড়েও কিছু হয় না যদি অনুভব না থাকে। আমি সকলকে তাই বলবো, শ্রী চৈতন্য চরিতামৃত একটা গ্রন্থ নয়, একটা টোটাল অনুভব, অসাধারণ অনুভব, অসাধারণ অনুভব। সেই অনুভব সকলের মধ্যে সঞ্চারিত হোক কবিরাজ গোস্বামী পাদের করুণায়, সকলের মধ্যে ছড়িয়ে যাক কবিরাজ গোস্বামী পাদের করুণায়। সবাই যেন মহাপ্রভুকে ভালোবাসতে পারেন এবং সেই ভালোবাসা নিয়ে যেন জগতের সমস্ত ঈশ্বর তত্ত্বকে দেখতে পারেন। কারণ কোনো ঈশ্বর তত্ত্বটাই পৃথক নয়, সব এক। আমি মনে করি একাকার। আমার কাছে শাক্তবাদ বৈষ্ণববাদ কোনো আলাদা কোনো ভেদ মনে হয় না। আমার কাছে কোনো ভেদই লাগে না, কোনো ভেদ মনেই হয় না যে এর সঙ্গে এটার একটা বৈষম্য আছে। কোথাও বৈষম্য মনে হয় না। শিবতত্ত্বে বিষ্ণু তত্ত্বে ভেদ আছে, কোনো ভেদ যে চিন্তা করে সে অপরাধী। পরিষ্কার শাস্ত্রে বলা আছে শিবতত্ত্বে বিষ্ণু তত্ত্বে ভেদ চিন্তা করলে বা বললে অপরাধ। হরিহরের মধ্যে কোনো ভেদ নেই। ঠাকুর বলছেন ওরে হরি হরি হরিহর হৃদাতু থেকে হর হৃদাতু থেকে, শুধু দুটো প্রত্যয়ের তফাৎ। এই ব্যাপারটাই তাই। আমরা এগুলো বুঝি না তো। তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ, প্রত্যেকের কাছে আমার করজোরে নিবেদন, কবিরাজ গোস্বামী পাদের গ্রন্থটা সবাই একটু দেখবেন, পড়বেন। এই গ্রন্থের কোনো তুলনা নেই। এই গ্রন্থের আস্বাদন সারা জীবন করে গেলেও শেষ হবে না। এই যার বইখানা আমি নিয়ে চলি, এই বইটা বাবাকে একজনা দিয়েছিলেন। ইনি ছিলেন একজন উচ্চকোটির সাধক। নবদ্বীপেই বাড়ি ছিল, রামজাদু ভট্টাচার্য, তারাসুন্দর স্কুলের সামনে। ইনি রীতিমতো যোগ সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন, যোগী ছিলেন। প্রত্যেক গ্রন্থের প্রত্যেকটি জায়গায় তার ফুটনোট আছে একদম। এটা উপনিষদের কোন জায়গাকে সমর্থন করছে, এই কথাটা বেদান্তের কোন জায়গাটাকে সমর্থন করছে, অদ্ভুত ফুটনোট। আমি এরকম বই দেখি। এই বইটা আমার কাছে একটা স্মৃতি, বইটা আমার কাছে একটা বিশেষ জীবন্ত স্মৃতি। আমার বাবার তো বটেই, আর সেই সাধকের স্মৃতি। এই গ্রন্থটাই তো অদ্ভুত, চৈতন্য চরিতামৃত, তার তো তুলনাই নেই। তাই সকলের কাছে আমার নিবেদন, এই গ্রন্থের গুরুত্ব কিন্তু চিরকাল থাকবে, চিরকাল এই গ্রন্থ গুরুত্ব পাবে, চিরকাল এই গ্রন্থ মানুষের কাছে সবসময় আবেদন রেখে যাবে। ভজনের আবেদন, সাধনের আবেদন, উপলব্ধির আবেদন, অনুভবের আবেদন। আমরা যেন সাড়া দিতে পারি কবিরাজ গোস্বামী পাদের এই আবেদনে, যেন সাড়া দিতে পারি। সবচেয়ে বড় কথা, মহাপ্রভু আমাদের কাছে নদিয়ার তিনি পরম আশ্চর্যতম পুরুষ, আবির্ভাব বা আশ্চর্যতম পুরুষ, শুধু তাই নয়, তিনি জগতের কাছেই আশ্চর্য। ওরে ভাই ভজমোর গৌরাঙ্গ চরণ, না ভজিয়া মহিনু দুঃখে ডুবি গৃহ বিষকূপে, দগ্ধ হইল এ 5 পরাণ। তাপত্রয় বিষানলে দিবানিশি হিয়া জলে, দেহ সদা হয় অচেতন, রিপুবশ ইন্দ্রিয় হইল গোড়াপদ পাশরিল, বিমুখ হইল হেনধন। হেন গৌর দয়াময় ছাড়ি সব লাজ ভয়, কায় মনে লহরে স্মরণ। পামর দুর্মতি ছিল তারে গোড়া উদ্ধারিল, তারা হইল পতিত পাবন। গোড়া দ্বিজ নটরাজে বান্ধব হৃদয় মাঝে, কি করিবে সংসার সমন। নরোত্তম দাসে কয় গোড়া সম কেহ নয়, না ভজিতে দেন প্রেমধন। মহাপ্রভু হলেন সেই বস্তু, সেই তত্ত্ব, যাকে কবিরাজ গোস্বামী পাদ অসাধারণ প্রকাশের মধ্যে দিয়ে আমাদের সামনে এনেছেন গ্রন্থের মাধ্যমে। তাই তিনি আমাদের কাছে চিরকাল স্মরণীয় পুরুষ, চিরকাল বরণীয় পুরুষ, চিরকাল আমাদের কাছে আদরণীয় পুরুষ। আমরা যেন কবিরাজ গোস্বামী পাদকে একটু স্মরণ করে চলতে পারি, মনন করতে পারি, তাকে হৃদয়ের যেন মণিকোঠায় রাখতে পারি, তার গ্রন্থকে, তার স্মরণকে। এই বলেই আমি আমার আলোচনা শেষ করছি। সকলে ভালো থাকবেন। আজকের দিনটার মহিমা সকলে একটু স্মরণে রাখবেন। জ্যৈষ্ঠের কৃষ্ণা পঞ্চমী তিথি, শ্রী চৈতন্য চরিতামৃত জয়ন্তী। জয় গৌরহরি, জয় নিতাই, জয় গৌর ভক্তবৃন্দ, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ, জয় মা সারদা দেবী, জয় স্বামীজি শ্রী বিবেকানন্দ। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় শ্রী রাম। ঠিক আছে, হ্যাঁ।
অদ্যাপিহ সেই লীলা করে গোড়া রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। আমরা অত্যন্ত ভাগ্যবান যে এরকম একটি দুর্লভ গ্রন্থের একটু পরশ আমরা পেলাম শ্রদ্ধেয় স্যারের শ্রীমুখ থেকে। আমরা ঠাকুরমা স্বামীজির চরণে, মহাপ্রভুর চরণে স্যারের দীর্ঘ জীবন প্রার্থনা করি, তিনি এভাবেই তার জ্ঞানের সুধা দিয়ে আমাদের অন্তরাত্মাকে ভরিয়ে দিল। এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন শ্রী চৈতন্য স্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টারের কোষাধ্যক্ষ এবং নবদ্বীপ শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির সম্পাদক শ্রী সন্দীপ পাল। প্রথমেই ধামেশ্বর শ্রীমান মহাপ্রভুর চরণে প্রণাম জানাই শ্রী শ্রী ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানাই। এখানে সবাই উপস্থিত নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের পূজনীয় অধ্যক্ষ তথা সম্পাদক শ্রীমৎ স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজের চরণে প্রণাম জানাই। আমাদের আজকের এই আলোচনা সভার মুখ্য আলোচক তথা নবদ্বীপ শ্রী চৈতন্য স্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টারের শ্রদ্ধেয় সভাপতি ভাগবত রত্ন শ্রী গোরাচাঁদ ভট্টাচার্য মহাশয়ের শ্রীচরণে প্রণাম জানাই। এখানে উপস্থিত নবদ্বীপ শ্রী চৈতন্য স্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টারের শ্রদ্ধেয় সম্পাদক তথা শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির শ্রদ্ধেয় সভাপতি ডক্টর শ্রীহরণ চক্রবর্তী মহাশয়ের চরণে এবং এখানে আজকের এই আলোচনা সভায় বা এই অনলাইন সেমিনারে ওয়েবিনারে যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে উপস্থিত থেকেছেন এবং এই সেমিনারটিকে সমৃদ্ধ করে তুলেছেন। আমরা এখানে দেখছি প্রায় প্রথম থেকে প্রায় 85-86 জন এখানে গুগল মিটে আমাদের সঙ্গে থেকেছেন প্রথম থেকে এবং একই সঙ্গে রামকৃষ্ণ মিশন নবদ্বীপে ফেসবুকের মাধ্যমেও এটি লাইভ সম্প্রচারিত হচ্ছে, সেখানেও প্রায় 30-35 জন এই অনুষ্ঠানটি সম্প্রচারটি দেখেছেন। তাদের প্রত্যেককে আমাদের আশ্রমের পক্ষ থেকে তথা নবদ্বীপ শ্রী চৈতন্য স্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, প্রণাম ও সশ্রদ্ধ ধন্যবাদ জানাই। আমরা স্যারের কাছে শুনেছি যে দীর্ঘদিন পর আমরা আবার এরকম একটি আলোচনা সভার আয়োজন করতে পেরেছি। গত বছর লকডাউনের পর থেকেই আমরা সচেষ্ট ছিলাম যে কিভাবে আবার এই আলোচনাগুলি আমরা সবার মাঝে তুলে ধরতে পারি, কারণ এই ধরনের আলোচনা সচরাচর হয় না। রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের পরম পূজনীয় সহসাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজিও আমাদেরকে আদেশ করেছিলেন যে আমাদের আশ্রমে, যেহেতু এটি নবদ্বীপ ধাম, আশ্রমে যে সাপ্তাহিক শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ বা আলোচনা হয়, ডক্টর শ্রীহরণ চক্রবর্তী মহাশয় আলোচনা করেন, সেটি আমরা সকলের জন্য যেন ডিজিটাল মাধ্যমে বা ওয়েবিনারের মাধ্যমে সম্প্রচার করতে পারি, সেই ক্ষেত্রেও আমরা সচেষ্ট রয়েছি। এই মুহূর্তে যেহেতু লকডাউন চলছে, আশ্রমের সমস্ত ডিসকোর্স বন্ধ রয়েছে, আমরা চেষ্টা করব আগামী দিনে সাপ্তাহিক যে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ ও আলোচনা হয় সেটি আপনাদের সকলের সামনে তুলে ধরার জন্য অনলাইনের মাধ্যমে। এবং নবদ্বীপ শ্রী চৈতন্য স্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টারের পক্ষ থেকেও আমরা সচেষ্ট থাকব এই রকম ওয়েবিনার যাতে আমরা মাঝে মাঝে আয়োজন করতে পারি এবং আপনাদের সকলকে নিয়ে আমরা একটু এই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অনুধ্যান করতে পারি। ধামেশ্বর শ্রীমান চৈতন্য মহাপ্রভুর যে মহান জীবন সেই সম্পর্কে আমরা অনুধ্যান করতে পারি। শ্রীমান মহাপ্রভু শ্রী শ্রী ঠাকুরমা স্বামীজির চরণে আমাদের একান্ত প্রণাম ও একান্ত প্রার্থনা খুব শীঘ্রই যেন আমরা আবার আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি এবং শ্রী শ্রী ঠাকুরমা স্বামীজি তথা শ্রীমান মহাপ্রভুর যে জীবন অনুধ্যান আমরা সেটি যেন সচরাচর আমাদের জীবনে পালন ও নিয়ম মতো আমাদের জীবনে মেনে চলতে পারি, এই আশা রেখে আবার সকলকে প্রণাম ও সশ্রদ্ধ প্রণাম জানিয়ে
এবং এতক্ষণ আমাদের সমগ্র অনুষ্ঠানটি যিনি সঞ্চালনা করলেন আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির মাননীয় সহসভাপতি শ্রী সব্যসাচী মণ্ডল মহাশয়, তাকেও আমরা আমাদের পক্ষ থেকে সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করার জন্য। পুনরায় সকলকে প্রণাম ও কৃতজ্ঞতা জানিয়ে আমাদের এই আজকের এই ওয়েবিনার এখানেই ধন্যবাদ। সমাপ্তি ঘোষণা হলো। কলকাতা বলে দিন। আমরা আমাদের ওয়েবিনারটি শেষ করব। আমাদের এই শ্রী চৈতন্য স্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টার এবং নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে সকলকে আবেদন, আপনারা মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং সকলে মিলে চেষ্টা করে আমরা যেন এই অতিমারীকে হারাতে পারি। এবং ঠাকুর আমাদেরকে নির্দেশ দিয়েছেন সকাল সন্ধ্যায় সকলে মিলে আপনি একসঙ্গে বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের আশ্রয় নিয়মিত হয়। এবং এই হরিনাম আমাদের প্রত্যেকদিন সন্ধ্যা হতে আমাদের আশ্রমে হয়, এটি আমাদের প্রথা। আপনারা সকাল সন্ধে সকল হরিনাম করবেন। সকলকে অন্তরের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।